আমার নাম জুয়েল। জুয়েল, বয়স কত? 20 বছর। এখন 20 বছর। জি। জুয়েল, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? আমি সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ, সোনারগাঁও। জি, আচ্ছা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আর বর্তমানে থাকছেন কোথায়? বর্তমানে থাকছি ধানমন্ডি। ধানমন্ডিতে। জি। ঠিক আছে, আপনি আজকে যে গল্পটা বলতে এসেছেন এখানে, সেটা অনেককেই অনেকভাবে সচেতন করবে। যদিও খুব ছোট্ট পরিসরের একটা গল্প, খুব বেশি একটা ক্লাইম্যাক্স পাবো কিনা আমি জানি না, কিন্তু শিক্ষণীয় একটা গল্প। শুরু করেন। জি, প্রথমে ব্যাকগ্রাউন্ডটাই আমরা দেখি। জি, আমি ছোট থেকে বড় হয়েছি আমার নানিদের বাড়িতে। যখন আমি ক্লাস 2-এ পড়ি তখন আমার আব্বু ঢাকাতে রিক্সা চালায় প্রথম। আচ্ছা। তারপর ওই জায়গায় উনি রিক্সা চালাতো আর ইলেকট্রিক কাজ শিখতো। আর তখন আমি একাই ছিলাম, আমি বড়। আচ্ছা। আর আমি যখন ক্লাস 2-তে পড়তাম তখন আমার বাপ মানে আমার আব্বু আমার নানির বাড়িতে যাইতে দিত না। যখন আমি একটু বড় হয়েছি তখন আমি মানে ওই সময় বর্ষাকাল ছিল, আমার যতটুকু মনে আছে, আমি পানি আমার মানে তখন গলা পানি ছিল, চক্ত গ্রাম এলাকা। তো আমি সাতটায় বই হাতে নিয়ে আমার নানিদের বাড়িতে যাইতাম। আমার ওই জায়গায় ভালো লাগতো, মানে ছোট থেকে বড় হয়েছি যতটুকু। পরে একদিন আমার আব্বু আমার মানে ওই জায়গা থেকে মাইরা নিয়ে আসছে। প্রতিদিন আমি সকালে যেতাম, পরে বিকেল আব্বাই আমার নিয়ে মাইরা আনতো ঢাকা থেকে কাজ করে যায়। পরে এমনি গেল। পরে ক্লাস 2-এ আমি পরীক্ষায় ফেল করছি, ফার্স্ট পরীক্ষায় ফেল করছি। পরে আবার আমার 2-তে আমার আব্বু ভর্তি করাইছে, পরে আবারও ফেল করছি 2-তে। পরে মানে এরকম খালি আমার নানাদের বাড়িতে একটা থাকতো, নেশা থাকতো। তো আবার মানে দ্বিতীয়বার যখন 2-তে ফেল করছি তখন আবার ভর্তি করাইছে আমারে। আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল যে আমার লেখাপড়া করাইবে, আমি বড় ছেলে। আবার মানে আমার নিয়ে অনেকটা ভাবতো, এখনো ভাবে। তো যখন আমি 2-তে দ্বিতীয়বার ফেল করছি, পরে আবার ভর্তি করাইছে। তখন আমার জীবনে 2-তে ফার্স্ট আমি ওই সময় ভালোবাসা কি বুঝতাম না, ভালো লাগাটা বুঝতাম। তো আমি যখন কিনা ফাইনাল পরীক্ষা দিলাম তৃতীয়বার 2-তে, তখন আমার পাশে একটা মেয়ে বসছিল। ওই মেয়েটা মানে একসাথে আমরা লেখাপড়া করতাম কিন্তু এতটা খেয়াল যেত না। তো মেয়েটা মানে দ্বিতীয় পরীক্ষার দিন চুল সারা ছিল, আমার পাশে বসছে। তো আমার সাথে হাসি দিয়ে কথা বলতেছিল। তখন মানে আমার মানে কেমন জানি একটা ভালো লাগা ওর প্রতি হয়েছে। ক্লাস 2-তেই পড়েন তখন? হ্যাঁ, ক্লাস 2-তেই তখন মানে আমি অনেকটাই বুঝতাম। আমি তো 2বার ফেল করছি তখন, মোটামুটি আমার বয়স মানে বোঝার বয়সের মতনই। পরীক্ষার সময় আমি মানে ওর দিকে তাকায় থাকতাম আর ও আমার হেল্প করতো। ও শুনছে যে মানে ওর আমি সিনিয়র, আমি 2বার 2-তে ফেল করছি। তো ওর সাহায্যে আমি 2-তে তৃতীয়বার মাথায় আমি পাস করছি। তো আমি 3-তে উঠছি। তো এমনি 3-তে উঠছি। পরে 3-তে ওঠার 3-4 মাস পর ওরা আমি প্রপোজ করছি। মানে বইলেই আমি দৌড় মারছি, মানে স্কুলের বারান্দার থেকে আমি ওরা ডাক দিছি। তো আমি ওরা ওই দিনই ফার্স্ট প্রপোজ করি 3-তে ওঠার 3-4 মাস পরে মানে বইলে আমি একটা দৌড়ে দিয়েছি। দৌড়ে দিয়া মানে যখন কিনা স্কুলের মাঠটা পার হয়ে গেছি তখন আমি হোঁচটকায় পড়ে গেছি। পরে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর তখন কি আমার একটা শার্ট ছিল, পরনের একটাই শার্ট ছিল। তো আমার মানে আমার ফ্যামিলিতে একটু কষ্ট হইতো তখন। আমার আব্বা যখন কাজ করে আসতো আমি আব্বারে বলতাম যে আব্বা আমার একটা শার্ট আমি বাড়িতেই পরতাম, আবার স্কুলেও পরে যেতাম। স্কুলে শার্ট ছিল না তখন আমার, এর আগে ছিল, ওইটা মানে ছিঁড়ে গেছে। তো এতটা কষ্ট ছিল, আমি আবার বলতাম মানে আমার তখন তো একটা ভালো লাগা জন্মাইছে। আমি রাত্রে শুইতাম, সন্ধ্যার পর শুইলেই আমার মনে হইতো যে আমি কালকে স্কুলে যাবো, আমি এইভাবে যাবো ওইভাবে যাবো, আমি ওর সামনে দিয়ে হাঁটবো। মানে আমার কেমন যেন একটা ভালো লাগা জন্মাইছে ওই সময়। তো আমি যখন মানে একটা শার্ট আমি বাড়িতেও পরি, আবার অগবাড়ি আর আমাদের বাড়ি একই এলাকায়, শুধু বাজারের এপার আর ওই পার। তো আমি প্রতিদিনই ওই বাজারের মাঠে যাইতাম। তো একটা শার্ট পরে যেতাম। তো আমার কাছে না কেমন জানি একটা লাগতো। আর ওরা আবার একটু ভালো ছিল, ভালো ভালো ড্রেস পরতো। এরপর এমনি যায়, যখন ক্লাস 5-এ উঠি, সমাপনী পরীক্ষা, তখন মানে এর ভিতর আমি কি করতাম, আপনার যে আমার আব্বা আমার প্রতিদিন 2 টাকা করে দিত। ওই সময় 2 টাকা অনেকটা ছিল। তো আমি একা 2 টাকা খাইতাম, ওরে খাওয়াইতাম। তো আমার এই 2 টাকা দিয়ে হইতো না। ওর সাথে আবার মানে 2জন বান্ধবী ছিল। 2জন বান্ধবী থাকা অবস্থা মানে আমি যদি 2 টাকা একটা কিছু কিনতাম ওর হাতে দিতাম। তো ওরা 3 জনে খাইতো। আমি কি করতাম, মানে যে একটা জালি বানাইছি, নদীতে যেভাবে মাছ ধরে জালি দিয়ে খাওয়া জালি, তো ওইটা দিয়া আমি একটা জালি বানায় মাছ ধরতাম প্রতিদিন সকালে। ওই সময় শীতের দিন ছিল। তো মাছ ধরা আমি মাছ বিক্রি করতাম। তখন মাছ বিক্রি করতাম 40 টাকা 50 টাকা। তখনকার যখন কিনা 2 টাকার অনেক দাম, তখন আমি 40-50 টাকার মাছ বিক্রি করতাম। মাছ বিক্রি কইরা পরে স্কুলে যেতাম। স্কুলে যাই কি করতাম, আমি মানে 30-40 টাকারই প্রতিদিন আমি মজা কিনতাম, ওরে 20 টাকা দিতাম। আমি মজা কিনা আবার
মানে ওর কাছে দিতাম, আমি দিতাম না, আমার লগে যে ক্লাসমেট ছিল ফ্রেন্ড ওরে দিয়ে দেওয়াইতাম। মানে ওর কাছে যেতে কথা বলবো মানে কেমন যেন একটা লজ্জার মানে মনে হইতো। তো এমনি এমনি যায়, যখন সমাপনী পরীক্ষা দিমো ও আমার 3 বছর ঘুরাইছে। হ্যাঁ, তো আমি ওই সময় সমাপনী পরীক্ষা দেওয়ার যেদিন যামো আমাদের বিদায় অনুষ্ঠান স্কুলে, ওই সময় ওই আমার বললো যে জুয়েল, আমি কই কি, মানে তখন তুই করে কইতাম, কয় আমি তো চাই না এখন আর রিলেশন করতে, আমরা ক্লাস 5 উঠছি, সমাপনী পরীক্ষার সামনে, আমাদের লেখাপড়া মানে ভালোভাবে আগে যেতে হইব, এখন যদি আমরা এরকমটা ভাবি, তুই কিরকম ভাবছ আমি জানি না, আমিও রাত্রে ঘুমাইতে পারি না, ওই আমার বলতেছে, আমার মনে হয় আমি স্কুলে এসে তোর সাথে এমনি কথা বলবো, আমি কই ঠিক আমারও এরকমটা। ওরা বলতেছে এখন এগুলো সব বাদ, আমরা ঠিক মতো লেখাপড়া করি, সমাপনী পরীক্ষার সামনে তুইও ঠিক মতো লেখাপড়া কর, আমি যখন ক্লাস 8 উঠবো তখন আমি তোর সাথে রিলেশন করবো। হ্যাঁ, আমার বললো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা মানে নিছি, কারণ একসাথে লেখাপড়া করবো, তো আমি তোর তো দেখবো এমন না যে আমার সাইরা যেতেছে গা। তো এইভাবে যায়, কিন্তু এর ভিতর কোনো হাতাহাতি না, কোনো ধরনের একসাথে হাঁটা না, মানে এরকমটাও না। তো যাই এইভাবে, যখন আমি 6-এ উঠি, একসাথে আমরা এক স্কুলে পড়ি, হাই স্কুলে আমাদের এলাকায়। তো ওই স্কুলে পড়ার সময়, যখন আমি আবার ওই স্কুলে পড়ার সময়ই আমি মানে অনেক ফোনটামি করতাম, শয়তানি করতাম, মানে ঠিকমতো লেখাপড়া করতাম না। তো এমনি 1 বছর গেছে, আমি ফাইনাল পরীক্ষাতে ফেল করছি 6-এ। ফেল করার পর আমার দাদা দাদি আবার নারায়ণগঞ্জে থাকে। তো আমার দাদা দাদির কাছে আমার দাদা শুনে বলতেছে যে, আমার আব্বারা বলতেছে যে ওরে আমার কাছে দিয়ে দে, একটাই তো নাতি। তখন আমি মানে আমার নানিগো বাড়ির দিক দিও, আমার দাদাগো বাড়ির দিক দিও, আমি মানে একজন নাতি বড়। তো আমার দাদা বলতেছে আমার এনে দিয়ে দে। আর আমার কাকা আবার ওই সময় ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো, আমার কাকা আবার পোলাবাইন পড়ায়। তো আমার কাকা বলতেছে যে এনে দিয়ে দিলে আমি ওর পড়াইতে পারবো, আর করতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো আমার আব্বা কি করলো, আমার নারায়ণগঞ্জে 7-এ ভর্তি করাইলো। তো ওই জায়গায় আমার 7-এ যখন ভর্তি হয়েছি, তখন এই মানে টুকটাক লেখাপড়া করতেছি, যেমনটা মানে আমার গ্রামে যেমনটা কাটছে লেখাপড়া, এর থেকে মোটামুটি ভালো। তো এমনি 6 মাস গেছে। 6 মাস যাওয়ার পর এরপর এর ভিত্তি একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। তো মেয়েটার সাথে আমি 3 মাস রিলেশন করছি। 3 মাস রিলেশনের ভিতরে এমনি স্কুলে মানে ঘোরাঘুরি, এতটুকুই, আর কিছু না। তো এর ভিতরে ওই জায়গায় শেষ। ওই স্কুলে আমি আবার 7-এ পরীক্ষা না দিয়া, আমার আব্বা কি করলো, যখন 7-এ পরীক্ষা হইব তখন আবার আমি পরীক্ষা দিই নাই। আমার আব্বা কি করলো যে আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি আব্বা আমি তো ফেল করবো, 7-এ ফেল করলে আবার আমার 7-ই থাকা লাগবো, এটা করতে পারতাম না। হ্যাঁ, আর আমি এমন না যে 2 বিষয় ফেল করবো, আমি ফেল করলে অল বিষয় ফেল করবো, আমি কিচ্ছু পারি না, ডাইরেক্টলি আমি বলতেছি। তখন আমার মাথায় কি আসছে, আমি লেখাপড়া করবো না, আমি কাজ করবো। কারণ যারা কাজ করে দেখি অগ মনের মতো স্বাধীনভাবে চলে, আর যারা লেখাপড়া করে, আমি তখন লেখাপড়া করতেছি, আমার সন্ধ্যাবেলা পড়তে বইতে হইতেছে, সকালে ঘুমে তুইটা কোচিং করতে যেতে হইতেছে, আবার স্কুলে যেতে হইতেছে, আমার একটা প্যারা লাগতো তখন লেখাপড়াটা। তখন আমার আব্বা কি করলো, কয় আচ্ছা ঠিক আছে তোরে কামো লাগামো। তখন আমার দাদা বলতেছে যে না, কামো লাগাইস না, বলাবেন মানুষ, আবার কি কর, মানে চেষ্টা কর। ওরা ওই জায়গায় পরীক্ষা দিয়ে নেই আমার কি করলো, আমার ফ্যামিলির সহ আমার মা, আমার ওই সময় আবার আমার ছোট একটা ভাই ছিল, আর ছোট একটা বোন। তখন আমার ছোট ভাইটাও লেখাপড়া করতো না, অনেক শয়তানি করতো। তো আমার বোনটা একদম ছোট, আস্তে আস্তে হাঁটে। তো আমার আব্বা কি করলো, আমার ছোট ভাইটা লেখাপড়ার জন্য, আর আমার আব্বা আবার ধানবাড়িতে মানে ইলেকট্রিক একটা কাজ পাইছে, ওই সময় ইলেকট্রিক বিষয়ে কাজ করে। তো মোহাম্মদপুর আবার একটা মানে খালি একটা বাড়ি ছিল ওই কোম্পানির ম্যানেজারেরই। তখন ওই জায়গায় ওই ম্যানেজারে বললো যে তোর পোলাপান যখন লেখাপড়া করে না, তাইলে এই জায়গায় নিয়ে পর, আমাকে বাড়িটা তো খালি পড়ে রয়েছে, তাইলে এই বাড়িতে তোরা থাকলি, পাহারা দিলি, আর এই জায়গায় থাকা তোর পোলাপানটি লেখাপড়া করাইলি, তুইও সামনে আসস, আইসার জায়গায় তুই কাজ করতে পারবি। তো আমার কি করলো, আমাকে সবাই নিয়ে ইয়াতে এসে বললো বসিলা, সলমাসি, মোহাম্মদপুর বসিলা। হ্যাঁ, মোহাম্মদপুর বসিলা, একটু ভিতরে যে সলমাসি কুটিপাড়া নাম বলে। তো ওই জায়গায় আমার না এইটি ভর্তি করাইলো। তখন মানে আমার ওই সময় আমার আরেকটু মানে আমার নিজের কাছে নিজে মনে হইতো আমি একটা হিরো, মানে এরকম মনে হইতো। কারণ আমি এর আগেও মানে জেনে লেখাপড়া করেছি, প্রতিটি স্কুলেই ছোট থেকেই মানে মেয়েরা আমার প্রতি অনেকটা ছিল। হ্যাঁ, তো আমি স্কুলে মানে যখন কিনা এইটি ভর্তি হয়েছি ফার্স্ট, ওই জায়গায় নতুন গেছি। তো নতুন ওই বিল্ডিংয়ে যাওয়ার পর আমি সাদুইটা ওই দিন দুপুরে ভাত খেতেছিলাম। তো একটা মেয়ে নিচ দিয়ে যাইতেছে, মেয়েটা আমার দিকে তাকাই রয়েছে উপরের দিকে, মেয়েটা আমার দেখছে। তো আমি যখন পরের দিন স্কুলে আমার ভর্তি করেছে, আমি বই খাতা নিয়ে স্কুলে যাইতেছি, এই মেয়েটা আবার সামনে পড়ছে, মানে আমগো বাড়ির সামনে দিয়েই হাইটা আর একটু সামনে গেলেই একটা
ইয়ে আছে, নদী আছে, ওই জায়গায় গোসল করে। তো আমার ওই গোসল করে আস্তে আস্তে আমার সামনে পড়ছে, পরে আমার দিকে তাকায় একটা হাসি দিয়েছে, পরে গেছে গা। আর পরের দিন আবার আমি আসছি বাড়িতে, মানে স্কুলে যাবো, তখন আবার দেখা হয়েছে একই টাইমে। তখন আমার বলতেছে আপনার নাম কি? আমি বলছি আমার নাম জুয়েল। কয় যে এই জায়গায় কি আপনার নতুন আসছেন? আমি হ্যাঁ। পরে এমনি কথা হইলো, পরে আমার কয় আচ্ছা আপনি কি ফোন ইউজ করেন? তখন আমি ফোন ইউজ করি না, আমার আম্মুর মোবাইলটাই আমার কাছে থাকে সব সময়। আমি মানে যে এফএম রেডিও যেটা এনকার, পরে এগুলো শুনি, পরে আমার বললো যে আপনার নাম্বারটা দেন। পরে আমি আমার মার ফোন নাম্বারটা দিলাম। মেয়েটাই আপনার কাছ থেকে নাম্বার চাইল? হ্যাঁ, মেয়েটা আমার কাছ থেকে নাম্বার চাইছে। পরে আমি আবার ওই জায়গায় একটা ছেলের সাথে আমার পরিচিত হয়েছে, নাম মহাসিন। তো আমার অনেক হেল্প করছে অনেক দিক থেকেই। তো ওরা আমি জিজ্ঞেস করলাম যে মহাসিন তুমি তো এই এলাকায় তো সবসময় থাকো, স্থানীয়, তো এই ওই মেয়েটার নাম ছিল, যাই হোক আমি মেয়েটার বিষয়ে জিজ্ঞেস করলাম কি মেয়েটা কেমন? পরে বললো যে মেয়েটা ভালো, কিন্তু মেয়েটার একটা বিয়ে হয়েছে। মেয়েটার বিয়ে হয়েছে আমি ওই জায়গায় যাওয়ার 6 মাস আগে, আর মেয়েটার স্বামীর সাথে সংসার করছে 1 মাস। তো যেভাবে হোক মেয়েটার স্বামী মানে নেশাপানি করে, এর জন্য ছাইরা দিছে। পরে মেয়েটার মানে এগুলো শোনার পর আমার একটা মানে কেমন একটা মায়া লেগে গেল যে এরকম একটা পরে আমার সাথে কথা বললো, আমিও কথা বলি। তো একদিন বিকালে ওদিকে আমি গেছি। ওদিকে যাওয়ার পর কিন্তু ওর বাপ আবার মানে যে বাবার ব্যবসা ওটা করে, তো ওর বাবা বুঝতে পারছে যে আমি ওর মেয়ের জন্য আমি ওর বাড়ির কাছাকাছি যাই। তখন আমার ডাক দিয়ে আমার জিজ্ঞেস করলো এনআইএস কি লেগে প্রতিদিন? পরে আমি বললাম যে এমনি হাঁটতে আসি, পরে এই জায়গায় যাতে আর না দেখি। এরপর দিন আবার গেছি, আমার ধরে একটা থাপড় দিয়েছে ওর বাপ। পরে থাপড় দেওয়ার পর আমার ভিতরে মানে একটা জিদ জন্মাইছে। আমি তো আমার আসতে বলতো, কিন্তু ওই মেয়েটা আমার আবার প্রতিদিনই যাইতে বলতো। তো আমি এর পরের দিন যখন কিনা আমার থাপড় দিয়েছে, আমার একটা জিত হয়েছে। পরে মেয়েটা আমি ওই মেয়েটারে মানে বললাম যে ওইদিকে একটা হাউজিং আছে, মহাসিন আমার বলছে ওইদিকে একটা হাউজিং আছে, তাইলে ওরা নিয়ে ঘুরতে যা। পরে আমি বললাম চলো আমরা ঘুরতে যাবো, মানে ফোনের ভিতরে বলছি। পরে হাঁটতেছি হাউজিংয়ের ভিতরে, মানে মানে একটু মানে ঘোরা হয়েছে। ঘোরার পর আমার বলতেছে যে আজকে রাত্রে আমাকে বাড়িতে যাইও। ওই বলতেছে আজকে রাত্রে আমাকে বাড়িতে যাইও। আমি বলছি কে? মানে এই কথাটা করার আগে যখন আমি মানে আমি মানে যে খাইল্লা বলে কাশফুল, ওর পাশে বসছি, তখন আমি ওরে জড়ায় ধরছি। প্রথমেই আমার হাতটা ওর কাঁধে নিছে, তখন আমি ওরা জড়ায় ধরছি। জড়ায় ধরার পর মানে ওর কেমন জানি করতেছে, আমার বলতেছে জুয়েল আমি কি কাজকে রাত্রে আমাকে বাড়িতে আসবা। আমি বলছি কে? কয় কেমনি। তারপর মানে রাত্রে আমার যাওয়ার মানে করলো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই যে এমন কিছু হইব। আমার রাত্রে যাওয়ার কথা বলছে, আচ্ছা ঠিক আছে। আমার রাত্রে ফোন দিয়েছে 8টা বাজে, আমি মহাসিনে নিয়ে আমি অগবাড়ির সামনে গেছি। মহসিন কে ছিল আপনার ফ্রেন্ড? হ্যাঁ আমার ফ্রেন্ড। পরে আমি অগবাড়ির সামনে গেলাম। অগবাড়ির সামনে যাওয়ার পর ওরা আমি ফোন দিচ্ছি যে আমি আসতে বলছো, আমি তো তোমার বাড়ির সামনে। ওর ওই জায়গায় একটা নতুন বিল্ডিং উঠতেছিল, মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই মানে একটু ফাঁক আছে, ইট পুরোপুরি বসানো হয় নাই। পরে আমারও বললো যে তুমি ওই বিল্ডিংয়ের ভিতর ঢুকো, আমি আসতেছি। পরে মহাসিন আমার বলতেছে জুয়েল যদি এই জায়গায় কিছু হয় তাহলে কিন্তু আমি কিন্তু তোর থেকে যামুগা। আমি বললাম যে আচ্ছা তুই যাই জ্ঞানে এনে আর কি বয় আসবো, আমার লোকে দেখা করবো। পরে আসছে, আসার পর যাই হোক ওই জায়গায় আমার জড়ায় ধরছে। জড়ায় ধরার পর মানে আমি তেমনটা ভাবি না যে ওর সাথে এমন কিছু করবো। আপনার বয়স কত তখন? আমার বয়স তখন ক্লাস 8-এ পড়ছেন আপনি তখন? হ্যাঁ। নাকি পড়াশোনা ছেড়ে দিয়েছেন? না, তখন ক্লাস 8-এ পড়ছেন। তো ক্লাস 8-এ আপনি যদি পড়ে থাকেন, আপনি যদি রেগুলার স্টুডেন্টও হয়ে থাকেন, 2-1 বছর ফেল করেছেন, তার মানে আপনার বয়স তখন 16-17 এরকম? এমনটাই। আর মেয়েটার বয়স কত ছিল? মেয়েটার বয়স আপনার চেয়ে জুনিয়র ছিল না? আমার থেকে সিনিয়রই। আপনার থেকে বয়সে বড় ছিল? হ্যাঁ। ওকে, তারপর? তখন ওর 19 বছর হইব, 18 বছর 19 বছর। তখন মানে আমার সাথে জিনিসটা হওয়ার পর আমি ওইখান থেকে আইসা পড়ি। তখন এর আগে তো আপনি এই ধরনের সম্পর্কে জড়ান না, এর আগে আমার এই ধরনের সম্পর্ক হয় নাই। তো আমার ওই জায়গায় ফার্স্ট হয়। তখন আমার ভিতর কেমন জানি একটা, আমি শুইছি পর আমার ভিতর কেমন জানি একটা মানে এই জিনিসটা তো এর আগে যারা করে তো হেরা বুঝে যে পরবর্তীতে কি। তো আমি এই জিনিসটা করার আগে আমি বুঝতাম না। যখন এই জিনিসটা হয়েছে ওর সাথে আমার, তখন আমার ভিতরে মানে আবার করার একটা হয়েছে যে আমি তো বুঝতে পারছি জিনিসটা কি। তখন আমি ওর ফোনের ভিতর বললাম যে তুমি তো আমার বলো নাই কে এমন কিছু, আমি জানি এতটুক যে ছেলেরা মেয়েদের সাথে। পরে আমার বললো যে মানে ওর বিয়ের ব্যাপারটা আমার কাছে তখনও লুকায় রাখছে। ও আমার কোনো দিনই মুখ খুলে বলে নাই যে ওর বিয়ে হয়েছে। তখন আমি মহাসিনের কাছে শেয়ার করলাম, মহাসিন আমার সাথে তেমন হয়েছে। মহাসিন আমার প্রথম জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি বুঝছি আমার সাথে তেমন হয়েছে। তো
পরে আমার ওই বলতেছে যে হয়তো ওর তো বিয়ে হয়েছিল এর আগে, তোর তো আমি বলছি তো একটা মেয়ে বিয়ে হইলে যদি পরবর্তীতে স্বামী না থাকে তখন এতটুকু যাই হোক, তাই তুই যদি ওর কি বিয়ে করবি? পরে আমি বলছি যে আমি মাত্র ক্লাস 8-এ পড়ি, আর এখন তো বিয়ের কথা তো মুখ দিয়ে আনেই যাবো না, অসম্ভব, আমি কোনো কাজ করি না। পরে ওই মেয়েটার ইচ্ছা ছিল যে আমার সাথে মানে এরকম খারাপ কিছু রেগুলারলি করে যাওয়ার। পরে মেয়েটা 3 দিন পর আবার আমাকে মানে আমার এরকম একটা প্রপোজ করলো যে আবার আসার জন্য। পরে মানে আমারও মনে আমি ওর মুখ ফুটটা বলতে পারতেছি না তখন, মানে আমার ইচ্ছা তখন। পরে আমিও যাই 3 দিন পর, যাওয়ার পর আবার এরকম হয়। পরে তৃতীয় দিনের মাথায় মানে তৃতীয়বারের মাথায় ওর আব্বু আবার মানে বাহিরে আইসে লাইট নিয়ে, ওর মনে ঘরের ভিতর পায় না। পরে লাইট মারার পর ওর আব্বু যখন ডাকতেছে ওরে, পরে আমি বুঝতে পারছি ওই আমার কয় তাড়াতাড়ি যাওয়া। পরে ওইখান থেকে নাইমা দৌড় দিছি। পরে ওর আব্বু লাইট মেরে আমার পিছনের সাইডটা দেখছে। কিন্তু এর আগে যে আমার একদিন একটা থাপড় দিছিল, তখন হয়তো খেলা আছে এজন্যই মানে উনি মানে ধরতে পারছে যে আমি হইতে পারি। তখন ওর আর মারে নাই, ওর নিজের মেয়ে পরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমার এর পরের দিন আমাকে বাড়িতে আসছে। ওরা মানে উনি তো জানে যে আমরা এই বাড়িতে থাকি, ওকে বাড়ি থেকে বেশি দূরে না, আমগো বিল্ডিংয়ের সাথে থেকে ওকে বিল্ডিং দেখা যায়। পরে আমগো বাড়িতে আসছে, আসার পর আমার ডাক দিয়েছে, আমি আসছি, আমার কয় তোরে যাতে আর ওইদিকে না দেখি, আর না এলে তোরে এই জায়গা থেকে একবারে তোর ফ্যামিলি নিয়ে একবারে যাইতে হইব, আমার এরকম একটা থ্রেট করে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ হয় না, ফোনে কথা বলি না। আমগো বাড়িতে তখন বড়ি গাছ ছিল, পরে ওই আমগো বাড়িতে বড়ি টোকাইতে আসতো। ওর সাথে আরেকটা মেয়ে ছিল, তো ওই মেয়েটা আবার এর ভিতরে আমার দেখে নাই, যখন বড়ি টোকাইতে আসছে তখন আমি করতে পারিছি। ওর সাথে যে মেয়েটা ছিল ওই মেয়েটা আমার দেখছে, ওই মেয়েটা তখন 6-এ পড়ে। তো ওই মেয়েটা আমার দেখার পর আমার দিকে তাকাই রয়েছে, আমি ওই মেয়েটার দিকে তাকাই রয়েছি। এরপর ওই জায়গায় থেকে বড়ি টোকানো শেষ হয়েছে, আমার আম্মুটা আবার ঘরের ভিতরে গেছে, আমার ডাক দিয়েছে, মানে যে মেয়েটার সাথে এরকম সম্পর্ক হয়েছিল ওই মেয়েটা ডাক দেওয়ার পর আমার কই তুমি আমার সাথে আমার ফোন ধরো না, আমার আমগো দিকে যাও না কিনলে। আমি কই তোমার আব্বা না করছে, আর আমি এদিকে মানে এগুলোর ভিতরে থাকতে চাই না, আমি লেখাপড়া করতে আসছি, আর আমার আব্বু যদি জানতে পারে এইসব কিছু আর আমার ঘরে মানে তোমার লাইগা আমার এখান থেকে যাইতে গইব তাহলে অনেক সমস্যা হইব। পরে ওই মেয়েটা থেকে আমি সাইড করার চেষ্টা করলাম। ওই মেয়েটা আবার কি করলো, আর ওই পাশে বাড়ি একটা খালা আছে, ওনারা আবার বিয়ে করে ডাকতো, তো ওই খালার কাছে আবার ওই মেয়েটা শেয়ার করলো যে ওই আমার সাথে এগুলো করছে, এখন কয় আমার কথা কইব না, মানে ওই খালাকে বলে দিয়েছে আপনাদের ভিতরের সম্পর্কটা। হ্যাঁ, মানে ওই আমার উপর দোষটা চাপাইতেছে যে আমার সাথে এগুলো হয়েছে, এখন ওই আমারে ছেড়ে জায়গা, মানে ওই আমার সাথে নাকি সম্পর্ক রাখবো না। পরে খালায় আমারে ডাকলো যে তুমি তো 2 দিন ধরে আইসো, কিন্তু হাবভাব কিছু বুঝো না, তো বুঝবা সময় হইলে, তো এর আগে সাবধান হয়ে যাও গা। পরে আমি কি হয়েছে, পরে ওই মেয়েটা ডাকলো, ডাকার পর ওই মেয়েটার সাথে আবার ওই যে মেয়েটা বড়ি টোকাতে আসছে ওই মেয়েটা আবার সাথে আসছে, তো ওই মেয়েটা আমার দিকে তাকাই রয়েছে। পরে আমি বললাম যে আমি ওর তো বিয়ে হয়েছে, ওই আমার কিছু বলে নাই কা, আর আমি ক্লাস 8-এ পড়ি, আমার ওই যেমন বলছে আমি তেমনি চলছি, এমন না যে আমি ওর কিছু মানে নিজে থেকে বলছি। পরে কয় যাই হয়েছে তুমি ওর সাথে কথা বলো, আর যদি আর আব্বু কিছু কয় আমরা দেখবো। কিন্তু ওর আব্বু বললো আপনাকে, ওই খালা, ওকে, ওর আব্বু চাইছে কি যে আমাকে দুজনকে দুইটা বিয়ে পড়াই দিব, কারণ ওর মেয়ের একবার বিয়ে হয়েছে, আর এখন তো ভালো জায়গাতে ঘরে আসবো না। আর তখন আমি দেখতে মোটামুটি ভালো ছিলাম, মানে আরেকটু শর্ট ছিলাম, তো চাইতেছিল কি আমার কাছে যদি মানে একসাথে দৌড়াইয়া যদি বিয়ে পড়াই দিতে তাহলে আরো ভালো হয়। তো এমনি খালার কাছে আমি বুঝাই বললাম যে খালা আমি এগুলোর ভিতরে নাই, আমার যা হয়েছে আর মাফ করে দেন। কয় না, মাফ করা যাবে না, তোরে যেমনি কইতেছি তোরে, মানে ওই সময় আবার খালা আমার তুই করে বলতেছে, তোরে যেমনি কমু তুই এমনি চলবি, আর নাহলে কিন্তু তোর সমস্যা হইব। আর ওই দিকের মানুষরা মানে বাহিরে মানে অন্য জায়গাতে যারা আসে ওগরে বিদেশা কয়া মানে এইভাবে ডাকে। তা আমার কয় তোরা তো বিদেশি, তোর যদি মারি দইরা তাহলে কি তোরা কিছু করতে পারবি, আমার এরকম একটা ছেড় দেয়। তা আমি না পারতেছি আমার ফ্যামিলির কাছে বলতে এরকম কিছু, যদি ফ্যামিলির কাছে বলি তো ওরা তো বলে দিব যে এরকম কিছু হয়েছে, ওকে তো মান সম্মান নেই, তো আমি বলি নাই। তো ওরা মানে ওই মেয়েটার সাথে ওই জায়গায় খালা বলার পর আমি আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো, আবার কথা বলতেছি, এরকম 3-4 বার হয় ওই মেয়েটার সাথে। তো এইভাবে যায়, ওই মেয়েটার সাথে যে মেয়েটা ছিল ওই মেয়েটা আবার আমার প্রপোজ করছে। ওকে, ওই মেয়েটা আমার প্রপোজ করছে। ওই মেয়েটা আমার প্রপোজ করার পর আমি বলছি যে তুমি তো জানো যে আমি তোমার, ওই মেয়েটা আবার ছিল ওর বোন,
মামাতো বোন ছিল। তো ওই মেয়েটার আমি বললাম যে তুমি তো জানো তোমার বোনের সাথে আমি রিলেশন করি, এরকম এরকম কিছু হয়েছে, তুমি কীভাবে আমার সাথে রিলেশন করবা। জানার পর ওই বলতেছে যে হ্যাঁ আমি সব কিছু জানি, আপনার সাথে আমি রিলেশন করবো, আপনার আমার অনেক ভালো লাগে। ওই আবার বলতো, শুধু ওই বলতে না, অনেক মেয়েরই আমার বলে যে আমার নাকি দেখতে দেবের মতো লাগে, আমার একটা দাঁত বেঁকা। তো আমার মানে এরকম কিছু বলার পর আমার ভিতরে আরেকটু হইলো যে আমি তো নিজে নিজে অনেকটা বড় মনে করতাম, তখন থেকে আমি আরেকটু মনে করি। তো ওই সময় আমি স্কুলে যাওয়া আসা করি। তো যে মেয়েটা ওর মামাতো বোন আমার পোস্ট করছে, ওই মেয়েটার আবার ফোন নাম্বার আমি নিয়েছি। আচ্ছা ঠিক আছে তোমার ফোন নাম্বার দাও। তো আস্তে আস্তে ওই মেয়েটার সাথে কথা বললাম। যখন ফার্স্ট যে মেয়েটার সাথে আমি হয়েছে, ওই মেয়েটা জানতে পারলো যে আমি ওর সাথে রিলেশন করি। আর এই দুইজনের ভিতরে আবার ঝগড়া লেগে গেছে যে তুই অল্লোর কথা কবি না, ওই কইতেছে তুই অল্লোর কথা কবি না। তো যাই হোক এমনি এমনি গেছে। তো ওই মেয়েটা আমি ডাইরেক্টলি না করে দিয়েছি ফার্স্ট, মানে যার সাথে হয়েছে। ওই অনেক কান্নাকাটি করছে আমার জন্য, মানে একটা জিনিস জড়াই গেছে, আমার অনেকটা ভালোবেসে ফেলছে। তো আমি তখন এতটা কিছু বুঝতাম না। তো আমি আবার দ্বিতীয় যে মেয়েটা ছিল ওই মেয়েটার সাথে কথা বলতাম। এর ভিতরে আবার স্কুলে আমি যাইতাম, যখন আমি স্কুলের মানে গেটটা দিয়ে স্কুলে প্রবেশ করতাম, তখনই মানে অনেকগুলো মেয়ে, ক্লাস 6-7 মেয়ে, আমি তখন 8-এ ভর্তি হয়েছি, অনেকগুলো মেয়ে মানে আমার দেখা মানে অনেকটা মানে একটা ইয়া দিয়ে উঠতো যে হিরো হয়েছে। পরে আমার আবার হাতে ডাক দিত হাই, আমি বলতাম হাই। পরে সামনে যাইতাম, 4-5টা মেয়ে ছিল। পরে ওরা আমার সাথে মানে কথা বলার জন্য অনেকটা ইয়া হয়ে থাকতো। তো যে ওই জায়গার স্থানীয় যে ছেলেগুলো ছিল, ওরা আবার এগুলোতে মানে আমি একটা অন্য জায়গাতে আসছি, এখন ওরা আমার জন্য কথা বলতে পারতেছে না। আমি গেলে আমার সাথে ওরা সবাই সাথে কথা বলে যে ভাই আপনার নাম কি, আপনি কই থেকে আসতেন, এটা আপনি কার সাথে রিলেশন করেন কিনা। তো এর ভিতর একটা মেয়ে ছিল আমার পছন্দ করতো, আমি ওই সময় জানতাম না। তো ওর আবার একটা বোন ছিল, বড় বোন। ও আমার বললো যে ভাইয়া আপনারা তো আমার মানে এর ভিতরে 4-5 মাস গেছে যাওয়ার পর আমার বলতেছে ওর বড় বোন যে ভাইয়া আপনারা তো মানে আমি নামটা চেঞ্জ করি, আমার বলতেছে আপনারা তো ফুল অনেকটা পছন্দ করে। পরে আমি বললাম যে আমি তো একজনের সাথে রিলেশন করি। পরে কয় কোন জায়গার, আমি কই আমগো বাড়ির সাথে জানি আমরা থাকি। পরে ওই মেয়েটা আবার আমার এতটাই পছন্দ করতো, আমার ওই মেয়েটা মুখ খুলে বলতে পারে না। ফার্স্টে থেকে আমি যখন স্কুলে ভর্তি হয়েছি, ফার্স্টে থেকে আমার অনেকটা পছন্দ করতো। পরে যখন আমি না করছি ডাইরেক্টলি, তবে মেয়েটা আমি দেখছি, দেখার পর আমার তো এতটা ভালো লাগতো না। পরে আমি ডাইরেক্টলি না করছি, আমি কই না আমি রিলেশন করবো না। পরে মেয়েটা কান্নাকাটি করলো। এরপরের দিন সকাল ভোরে আমার স্কুলে আসতে বলছে, শীতের দিন, অনেক কুয়াশা। তো স্কুলে আমরাই আইসা ক্লাস খুলতাম পুরাইয়া। পরে ওই মেয়েটা আগে আসছে, আমার ক্লাসের ভিতরে আলাদা ডাকায় নিছে। ওই মেয়েটার বড় বোন একসাথে ওরা লেখাপড়া করতো। পরে আমার ডাকায় নিয়েছে, আমার ডাকায় নিয়ে ওই মেয়েটা আমার মানে দরজাটা লাগাইয়া ক্লাসের আমার জড়ায় ধরার পর আমারও মানে এর আগে আমি এরকম কিছু করছি, আমার নিজের ভিতর আরেক মানে অন্যরকম একটা জিনিস ফিল হয়েছে। পরে আমিও জড়ায় ধরছি। পরে যাই হোক ওই জায়গায় ধরা এতটুকুই। পরে ক্লাস থেকে বাইরে এসে পড়ছি, যখন ওই জায়গায় আরও পোলাপান শুনছে যে আমার সাথে ওর এরকমই, পরে সবাই আমার মানে আমার ছিট দিতেছে আমার মারবো। তো এরকম একদিন দুদিন অনেক দিন গেছে, যাওয়ার পর একটা ছেলে আমার রাস্তা দইরা আমার একটা থাপড় দিছে সন্ধ্যার সময়। তখন পরে আমার আবার কয়েকটা ফ্রেন্ড ছিল, আমি ওর কাছে বললাম যে দোষ আমার তো মারছে। পরে ওরা আবার ডাকাইয়া ওর একটা থাপড় দিছে। ওর একটা থাপড় দেওয়ার পর ওই কী করলো, কয় পারলে তোরা এনে খারাপ আমরা আইতেছি। পরে ওকে আবার যে গ্রুপটা ছিল ওরা সবাই আমার মারার জন্য অনেক কী করছে, ওরা সবাই আসছে আমার মারার জন্য দৌড়াইয়া। পরে আমার লগে যেগুলো ছিল এগুলো সবগুলো দৌড়াই গেছে আমার লগে, মানে যে থাপড় দিছে ওই আসিল আর আমি আসিলাম। পরে আমার মানে একটা লাঠি দিছে, একটা ঘুষি দিছে। দেওয়ার পর ওই জায়গা থেকে আমি আশা করি। তো ওই স্কুলে তখন লাস্ট আমি পরীক্ষা দিমু না, মানে ওই স্কুলে আমি যাইতেই পারি না। মেয়েরা এই দিক দিয়ে আমার সাথে কথা বলে, আমি তো আর ইচ্ছে করে কথা বলি না। তো ওরা আবার স্কুলে থেকে দেখে, ওরা আমার অনেক ছিট দিত, আমার মারবো যদি কারোর সাথে কথা বলি। তো আমি লাস্ট আমার পরীক্ষা, আমার তখন রেজিস্ট্রেশন হইব, আমি রেজিস্ট্রেশন করি না যে আমি স্কুলে পড়বই না। স্কুলে পড়লে আমার মানে আমি নিজে স্বাধীনতাভাবে চলতে পারতেছি না, এনে তো আমার কোনো দোষ নেই। আমি তো ওকে বুঝাইও পারতেছি না যে এনে তো আমি হাইদা কথা কই না, আমার সাথে কথা বলে আমি তো কথা বলতেই পারি স্বাভাবিক। তো আমি ওই সময় আবার রোজার সময় আমি কী করলাম, আমার দাদা আবার ইফতারি দোকানদারি করে। তা আমি ওই জায়গা থেকে আমি আমার দাদার এনে গেছি। আমার আবার বলছে যে আমি পরীক্ষা দিব না, আমি তো এখনও ফেল করবো। এখন যদি এইটি এক বিষয় ফেল করি তাহলে আমার আবার এইটি লেখাপড়া করানো লাগবো, আমি আর লেখাপড়া করবোই না। পরে দাদা এনে গেছি, দাদা এনে যাই আমি রোজার ঈদ করি, পরে আসি। পরে এর ভিতরে এইটি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আমার আর এটি আর লেখাপড়া হয় না। আমি আবার বললাম যে আমি কাজ করবো। তখন আমার কি করলো 2016
শেষ দিক দিয়া। পরে আমি আবার আমার এসি ফ্রিজের মানে আমার হাতের কাজ শিখাইব আমার আব্বা। পরে ওই সলমাসি থেকে আমি সাইকেল চালাইয়া যে ধানমন্ডি রায়ের বাজার নিমতলি ওই জায়গায় এসে আমি আবার এসি ফ্রিজের কাজ শিখি। তো এমনি 8-9 মাস যায় এসি ফ্রিজের কাজ শিখি। তখন দেখি কি আমার সাথে যারা আমি জাগালগে লেখাপড়া করতাম, জাগালগে আমি স্কুলে আসা যাওয়া করতাম, মানে অগরে দেখে আমি সকালে সাইকেল দিয়ে বাতের বাড়ি নিয়ে আমি কাজে আসি, আর ওরা ব্যাগ নিয়ে খাতা কলম নিয়ে স্কুলে যায়। তখন আমার দেখে কেমন যেন একটা লাগতো, আমিও তো এরকমভাবে আগে স্কুলে যেতাম, আমি কাজকর্ম কি লেগে আমার মানে অনেকটা কষ্ট লাগতো। পরে যায় 8-9 মাস যাওয়ার পর আমি আবার বলে যে আব্বা আমি লেখাপড়া করবো। আমার আব্বা বললো যে আচ্ছা ঠিক আছে, তো আবার স্কুলে ভর্তি করাই। পরে ওই স্কুলে ভর্তি হয়নি, ওই স্কুলে আমার মারে দেখা অন্য স্কুলে ভর্তি হয়েছি ওই জায়গারই। পরে আবার এটি ভর্তি হয়েছি। এটি ভর্তি হওয়ার পর যখন 2-1 মাস যাওয়ার পর আরেকটা মেয়েটা আমার থেকে একটু লম্বা, মেয়েটা তখন 6-এ পড়ে আর আমি 8-এ পড়ি। পরে মহাসিন ওই মেয়ে, আমি যখন স্কুলের মাঠে দিয়ে হাঁটি ওই মেয়েটা আমার দিকে তাকায় থাকে। পরে মহাসিনকে বললাম যে মহাসিনে তখন আবার মানে আমি স্কুলে ভর্তি হয়েছি দিকে আবার এই স্কুলে আসা পড়ে। পরে মহাসিনে পরে 7-এ, আমি পড়ি 8-এ। পরে আমি মহাসিনে বললাম যে মহাসিন ওই মেয়েটা তো আমার দিকে তাকায় থাকে। পরে কয় আচ্ছা ঠিক আছে, আমি ওই মেয়েটার সাথে কথা বলতেছি। পরে মেয়েটার গিয়ে বললো যে তুই নাকি, ওই মেয়েটা আবার তুই করে বলতো যে তুই নাকি ওর দিকে তাকাইতে ওর কি পছন্দ হয়? পরে কয় হ্যাঁ ওরা অনেক ভালো লাগে, ওর তো নতুন দেখলাম, তো ওর বাড়ি কই? পরে বললো যে ওর বাড়ি নারায়ণগঞ্জে সোনারগাঁও। পরে ওই মেয়েটা আবার আমার কাছে আসছে, আমার এসে আমার নাম জিজ্ঞেস করলো, আমি বললাম যে আমার নাম জুয়েল। পরে ওইখান থেকে মেয়েটার সাথে আস্তে আস্তে কথা হয়। ওই মেয়েটার সাথে আবার প্রতিদিনই টিফিনের সময় আমরা স্কুল থেকে বাইরে যাই, ওই মেয়েটাও বাইরে যেত। পরে আমরা ওই জায়গায় একটা হাউজিং ছিল, ওই জায়গায় প্রতিদিন আমরা প্রতিদিনই ঘুরতে যেতাম আর ছবি তুলতাম, শয়তানি করতাম, ফেজলামি করতাম, হাঁটতাম। পরে ওই মেয়েটা আমার কি বললো, মানে একই কথা যেমনটা মানে ওরা ওই জায়গায় জড়া ধরার পর ওই মেয়েটা আমার বলতেছে যে আজকে রাত্রে আঙ্গু বাড়িতে যাইবা। তখন জড়া ধরার পর পরের দিন আবার আমি মেয়েটার অফার করলাম যে কালকে কিন্তু আবার আসবো। পরে মেয়েটা বললো যে আচ্ছা ঠিক আছে। পরে পরের দিন আমি ওরা কইতেছি যে আজকে ক্লাস করবো না, আজকে স্কুলে যাওয়ার পথেই আমরা আইসা পড়বো। পরে মেয়েটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে। পরে যখন কিনা স্কুলের কাছে আসছি, পরে আমি বলি যে চলো আমরা হাউজিংয়ে যাবো। পরে মেয়েটা বলতেছে যে না, হাউজিংয়ে না, তুমি আজকে আঙ্গু বাড়িতে যাইবা, আঙ্গু বাড়িতে যাইয়া আমার ফোনে ফোন দিবা 9-10টার দিকে, তখন আমি বাইরে বাড়ামো। আমি কি কে? আমার বলতেছে দরকার আছে, তুমি আজকে হেনে যাইও, আজকে আঙ্গু হাউজিংয়ে যাওয়া লাগবো না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে রাত্রে গেলাম, রাত্রে যাওয়ার পর তখন 9-9:30 বাজে। তখন বাড়ির সামনে একটা দোকান ছিল, আমি দোকানে আবার আমার পরিচিত লোক ছিল, ওকে দেখে আমি কি করলাম, একটা হাউজিং ছিল অনেক মানে সন্ধ্যার সময় ওই জায়গায় কেউ যাইতো না, আমি 9:30 দিক দিয়া আমি ওই হাউজিং ঘুরে ওকে বাড়ির সামনে যাইয়া পরে ওরা ফোন দিছি। ফোন দেওয়ার পর ওর ঘরটা ছিল এরকম, ওর আম্মু ছিল বিদেশে আর ওর আব্বু ছিল ঘরের ভিতরে, আর আরেকটা রুম ছিল বারান্দা, যেটা ঘরের বাহিরে, ঘরের পিছনের সাইড দিয়া। ওই মেয়েটার বাড়ির সামনে যাই ফোন দিই। ফোন দেওয়ার পর মেয়েটা বাইরে মেয়েটা আর মেয়েটার বাপ দুজনই ওই বড় একটা ঘর ওই ঘরে ছিল। তো বারান্দায় যেখানে ওই লেখাপড়া করতো, পরে ওই জায়গায় আমার ওই রুমের ভিতরে নিয়ে গেল রাত্রে। পরে ওই জায়গায় একটা অনৈতিক সম্পর্ক হয়ে যায়। যাওয়ার পর এরকম আরেকদিন আমার মানে এরপর হয়ে যাওয়ার পর আমি আবার বাসায় চলে গেলাম। তখন আমার আব্বা আবার চাকরি শেষ করে মানে কাজ শেষ করে রাত্রে 10:30টার ভিতরে আবার বাসায় এসে পড়তো। তো আমার ওই সময় 10:30 বাজে আছে ওই জায়গায় রুমেই। তো আমার আব্বু যদি এসে আবার আমার না পায় তাহলে অনেক চিল্লাচিল্লি করে, আমার মারে। পরে আমি ওই জায়গা থেকে দৌড়ে আমি আসছি, আইসা দেখি কি আমার আব্বুর আম্মু ঝগড়া লাগছে আমার নিয়ে। পরে আমার আম্মুরে ওই জায়গায় আমার জন্য মারে, আমার জন্য ফার্স্ট আমার আম্মু মার খেয়েছে ওই দিন। পরে ওই জায়গায় আমি আবার হাতে পায়ে ধরছি যে আমি একটু আমার ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, ওই যে মানে মহাসিনের ব্যাপারে বললাম যে বাড়িতে একটু সমস্যা ছিল, বাড়িতে গেছি। আচ্ছা ঠিক আছে। পরে ওই জায়গায় শেষ। পরে কিছুদিন পর আবার 8-এর পরীক্ষা আসে। পরে আমি 8-এর পরীক্ষার সময় আমি যেরকম আমার লেখাপড়া গেছে, আমার ফার্স্ট করার মতো কথাই না যে আমি যে অল বিষয়ে ফার্স্ট করে 9-এ উঠবো, আমার তেমনটা না। তখন আমি কি করলাম যে আবার আমি লেখাপড়া ছেড়ে দিচ্ছি। যখন রেজিস্ট্রেশন হইব তখন আমি আবার সেম আগের মতো রমজান মাস, তখন আমি আবার আমার দাদার বাড়িতে গেলাম আমি আমার দাদার গিয়ে বললাম যে আমি আর লেখাপড়া করবো না, আমি কাজ করবো। পরে তুই একবার এইটে পড়লি, পরে তুই পরীক্ষা দিলি না, আমার না পড়লি, পরে তোর এসি ফ্রিজের কাজে দিল, তুই কস যে তোর লেখাপড়া বা এই
কাজ কাজ ভালো লাগে না, তোর লগের পোলাপেন সবাই স্কুলে যায়, তুইও কর যে স্কুলে যাবি, তাইলে তুই এখন আবার তুই স্কুলে যাইলি, আবার এখন তুই আবার কাজ করবি কী লেগে? আমি কই না, আমি লেখাপড়া করবো না, আমি ফেল করবো, শুধু বাপের টাকা নষ্ট করে লাভ নাই কা। তখন আমার আব্বা ভালো টাকাই বেতন পাইতো, আমার পিছে প্রতি মাসে 8-10 হাজার টাকা যাইতো। পরে ওইখান থেকে আমি কি করলাম, আবার আইসা পড়লাম আমার দাদার এনে আসার পর দাদার বললাম যে আমি কাজ করবো। পরে না, তখন আবার আমি এসি ফিজের কাজে যাই। আবার আমার এসি ফিজের কাজে দিয়েছে যে তুই লেখাপড়া যখন করবি না, তুই হাতের কাজ শিখ, তাহলে তোর ভবিষ্যতে কাজ হইব, তোর টাকা পয়সা দরকার নাই, তুই কাজ শিখে তুই বড় হইয়া তুই নিজে একটা কিছু করবি। আচ্ছা ঠিক আছে, তো এসি ফিজের কাজ শিখতেছি। পরে এর ভিতরেই আমি এসি ফিজের কাজ থেকে আমি ছুটি পাইছি 15 দিন। পরে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর আমার ফ্রেন্ড সৈকত, মানে ওর থেকে ছোটো থেকে একসাথে ওর সাথে আমি বড় হয়েছি। পরে ফোনে কথা বলতেছে ওর গার্লফ্রেন্ডের সাথে। পরে তখন আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি ওইখান থেকে আইসা পড়ছি একদম সব শেষ। পরে আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই, আমি হাঁটতেছি রাস্তা দিয়ে, ফোনে কথা বলতেছে। পরে আমি বললাম দোষ তোর ফোনটা একটু দে। পরে ফোনটা নিয়েছি, নিয়ে ওর গ্যালারিতে পিক দেখতেছি। পরে ওই জায়গায় এর আগে কিছু পিক ওঠানো হয়েছে আমার। পরে আমি এগুলো দেখতে পরে মানে একটা মেয়ের পিক দেখি। তখন আমি ওরা বললাম যে মেয়েটা কে? পরে আমার ফ্রেন্ড, এক কলেজে পড়ি আমরা, ইন্টার ফার্স্ট ইয়ারে। পরে আমি কই মেয়েটার বাসা কই? বলে যে মেয়েটার বাসা চিটাং রোড। আমি ও। পরে মেয়েটার মানে ব্যাপারে শুনলাম যে মেয়েটা মানে একটা ভালো ঘরেরই মেয়ে, ওরা এক বোন আর 2 ভাই, ওই বড়। পরে আমি ওই সময় এর আগে আরেকটা রিলেশন হয়ে গেছে আমার, যখন আমি এসি ফ্রিজের কাজে দ্বিতীয়বার ঢুকি, এটি লেখাপড়া সাইরা দ্বিতীয়বার ঢুকি, তখন একটা মেয়ে আমার জীবনে আসছে, নাম নাসরিন। আমি ওই মেয়েটার নামই বলতেছি। আর এই মেয়েটা নিয়ে আমার সব কিছু। এই মেয়েটার আব্বু ছিল না, মানে মা ছিল। ওর মার নিয়ে ওই একটা ব্যাংকে জব করে, ওই জায়গায় 10,000 টাকা বেতন পায়। তো ওইখান থেকে ওর মানে আমার খালতো বোনের বান্ধবীর সাথে ওর সাথে আবার ফ্রেন্ড। পরে ওই জায়গা থেকে ওর সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ওর সাথে আমি 4-5 মাস কথা বলার পর আমার মানে ওর আমি একদিন মানে কতদিন কথা বলার পর ওর সাথে আমি মানে একবার দেখা করি, মিট করি হাতের ঝিল। পরে ওর আমি মানে খারাপ একটা দিছি, প্রপোজ করছি যে এরকম কিছু করবো। পরে আমার না করছে, আমি ওরকম ধরনের মেয়ে না। পরে ওর সাথে যখন কিনা আমার 8-9 মাস রিলেশন ছিল, এর ভিতরে একবার ওর সাথে আমার মিট হয়েছে। পরে আমি এর ভিতরে 2-3 বার আমি ওরে কষ্ট দিছি, আমি ডাইরেক্টলি না করে দিছি। যে ওই মেয়েটা আবার একটু কালো ছিল, ওই মেয়েটা আমি ডাইরেক্টলি না করছি যে আমি তোমার সাথে রিলেশন করবো না। পরে বললো যে কে? আমি কই না, আমার ভালো লাগে না। আর আমি ওই মেয়েটা তখন আমার বিয়ের প্রস্তাব দেয় যে তুমি তো আমার সাথে কথা বলতেছো, আমার তো আব্বু নাই, আর তুমি কি আমার বিয়ে করবা? তখন আমি না করছি, আমি বলছি না, এখন আমি বিয়ের কথা কিছু মানে ভাবতেছি না। আমি যদি আমি তোমার বিয়ে করি তাহলে 5 বছর ওয়েট করতে হইব। তখন মেয়েটা বললো 5 বছর তো আমার তো ঘরে বয়স রাখবো না, আমার মা আমার এখনই বিয়ে দিয়ে দিবে বলতেছে। আমি বলছি তাইলে তোমার আচ্ছা তুমি দেখো, আমার বাবা আমি থাকি। আমি তো তোমার তো প্রথমে বলি না যে আমার বিয়ে করতে হইব, আর আমার এখন বিয়ে করাইব না। তো এমনি যায়, 2-3 মাস যায় ওর সাথে রিলেশন। 2-3 মাস যাওয়ার পর আমি খারাপ প্রপোজ করি। পরে না করলো, না করার পর আমার জিত উঠছে। পরে আমি কইছি যে না, আমি তোমার লগে রিলেশন করবো না, বাস শেষ। পরে কিছুদিন পর ওর সাথে ব্রেকআপ করছি। ব্রেকআপ করার পর আমি একদম সিঙ্গেল। পরে আমি এরকম বেসিফিজের কাজে যাই আসি। পরে এর ভিতরে আবার ওর নাম্বারটা আমার সামনে আসছে, আবার আমি ফোন দিছি। পরে আমি ওরা সব কিছু বলছি, বলার পর আমার সব মাইন্ডা নিছে। আমার ফোন ওয়েটিং থাকতো আধা ঘন্টা 1 ঘন্টা, অন্যান্য মেয়েদের সাথে আমি কথা বলতাম এমনিতেই, মানে বন্ধুদের থেকে নাম্বার নেওয়া। ওয়েটিং পেতো। আমার কোনো দিন জিজ্ঞেস করে নাই যে জুয়েল তোমার ফোন ওয়েটিং কে, এতক্ষণ কার সাথে কথা বলছো? আমি ফোন দিয়ে বলতাম যে নাসরিন, আমি তো আমার মামার সাথে কথা বলছি, আমার কাকার সাথে কথা বলছি, মানে এরকম ওর সাথে মিথ্যা কথা বলতাম। তখন আমার সব বিশ্বাস করতো। পরে একদিন আমি অসুস্থ, আমার জ্বর। পরে ওই মেয়েটা আবার আম্মু অসুস্থ। তখন ওর এই 10,000 টাকা দিয়েই ওর আম্মুরে নিয়ে আলাদা থাকে, ওর ভাই বোন এতটা কেয়ার করে না। পরে ওর আম্মুরে নিয়ে আলাদা থাকতো। তখন ওর আম্মু একটু অসুস্থ হয়ে পড়ে। তখন যে 10,000 টাকা দিয়ে ঘর ভাড়া দিত, ওর সংসার চালাইতো, ওর আম্মুর ওষুধ পানির খরচ করতো, ওর ভাই বোনও এতটা ওর মার কেয়ার করতো না। পরে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। যখন আমার বেতন আমি বাড়িতে পাঠাই দিছি, আমি হালকা পাতলা টাকা পাইতাম, যে টুকটাক কাজ করে দিতাম। পরে আমার কিছু টাকা দিত, পরে আমি বাড়িতে দিয়ে দিই। আমি ওই জায়গায় খাই, ওই জায়গায় থাকি, যে ওস্তাদের কাছে কাজ শিখছি এসি ফ্রিজের। পরে
আমি ওরে আমার ফোন দিছে, জুয়েল তুমি কি অসুস্থ? আমি কই হ্যাঁ। আমি মানে তখন কথা বলতে পারতেছি না। পরে কই ওষুধ খেয়েছো? আমি কই না, আমি তো টাকা বাড়িতে পাঠাই দিছি, আমি 2-1 দিনের ভিতরে টাকা নিয়ে পরে ওষুধ পানি কিনবো। পরে আমার কই তুমি একটা বিকাশ নাম্বার দাও, আমি তোমার কিছু টাকা দিই। পরে আমি কই না লাগতো না। পরে ও আমার মানে রিকোয়েস্ট করতেছে যে তুমি ওষুধ না খাও। আমি কি করলাম, এর ভিতরে কিন্তু ওর লাগে আমার 2বার ব্রেকআপ হয়ে গেছে। আবার ওরা আমি ফোন দিই, ও আমার কাছে মানে ওরা আমি একটু বুঝাই বলে চলে যে আমি তোমার সাথে আবার রিলেশন করবো, আমার ভুল হয়েছে, মাফ করে দাও, আমি তোমার কষ্ট দিছি। তখন ও আবার গইলা যেত গা। পরে ওর থেকে আমি 1000 টাকা নিই, ও আমার দেয় 1000 টাকা। তখন আমার 1000 টাকা দাওয়াতে ওর অনেক সমস্যা হয়ে যায় ফ্যামিলিতে, অনেক মানে এই 10,000 টাকা দিয়ে মানে চলাফেরা আর কি। তো এমনি এমনি যায়, ওর থেকে টাকা নিই। তো ওরা আমি লাস্ট যখন আমি বাড়িতে যাওয়ার কিছুদিন আগে আমি বললাম যে নার্সিন, আমি আর তোমার সাথে রিলেশন করবো না, আমার ভুল হয়েছে, যা হয়েছে আমার মাফ করে দিও। পরে আমার বলতেছে যে জুয়েল, আমি জানি তুমি কীরকম ধরনের ছেলে, তুমি আমার সাথে রিলেশন না রাখো, কিন্তু আমি তোমার একটা দাবি করবো। আমি বললাম যে কি? আমি তোমার সাথে বন্ধু হিসেবে কথা বলতে চাই। আমি তোমার ফোন দেবো না, তুমি যদি আমার ফোন দাও তাহলে আমি তোমার লগে কথা বলবো, শুধু বন্ধু হিসাবে কথা বলবো, আর কিচ্ছু না, আমি তোমার থেকে কিছু দাবি করবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এতটুকু দাবি করছে। পরে ওইখান থেকে আসছি বাড়িতে। যখন আমি 15 দিনের ছুটিতে যাই এসি ফ্রিজের কাছে থেকে, তখন আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি মানে পিক দেখার পর যে মেয়েটার সাথে লাস্ট রিয়েল লাইফ, তো আমি আমার ফ্রেন্ডে বললাম যে মেয়েটা কে? পরে বললো যে মেয়েটা আমার ফ্রেন্ড। পরে আমি বললাম যে মেয়েটা তোর ফ্রেন্ড, আমার ভালো লাগছে, ওর ফোন নাম্বার দে। পরে বলে যে না, এই মেয়েটা ওইরকম ধরনের না যে ফোন নাম্বার দিই তুই কথা কবি। মেয়েটা অনেক ভালো একটা মেয়ে, ইন্টার ফার্স্ট ইয়ার পরে এখন পর্যন্ত। এর আগে রিলেশন একটা রিলেশন করছে, কিন্তু এখন কোনো রিলেশন করে না। অনেকেই প্রপোজ করছে, মেয়েটা রাজি হয় না। মেয়েটা বলছে যে আমি যার সাথে রিলেশন করবো ওর বিয়ে করবো, মেয়েটা রিয়েল লাভ করবো। তো আমি ওরা বললাম যে ঠিক আছে, আমি ওর সাথে রিয়েল লাভই করবো। তখন আমার নার্সিন এর আগে একটা কথা বলছে যে জুয়েল, তুমি আমার যতবারই কষ্ট দিছো, তোমার মানে আমার মা নিয়ে কসম দিচ্ছে যে তোমার মায়ের কসম দিলাম, তুমি দ্বিতীয়বার যে মেয়েটার সাথে রিলেশন করবা তুমি ওই মেয়েটারই বিয়ে করবা, কোনো মেয়ের কষ্ট দিবা না। আমি কালো দেখে তুমি আমার এরকমভাবে কষ্ট দিছো, তুমি যার সাথে রিলেশন করবা এখন তুমি ওরে বিয়ে করবা, তুমি বাইচ্ছে তোমার নিজের মনের মতো একজনকে তুমি বাইসা নাও। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এর ভিতর আমি সিক্রেট অনুষ্ঠান, এরপর জীবনের গল্প এগুলো শুনি। এখান থেকে আমি অনেকটা শুধরাইছি তখন, যে আমি আর কোনো মেয়েদের সাথে এরকম কিছু করবো না, আর আমি একদম ভালো হয়ে যাবো, আমি আর কোনো মেয়ের কষ্ট দিব না। পরে আমি যখন যে মেয়েটা লাস্ট, ওই মেয়েটার নাম্বার আমি নেই, আমার ফ্রেন্ড দেয়, ওর সাথে কথা বললাম ওই মেয়েটার সাথে। পরে এর ভিতরে আমার একটা ফেসবুকের আইডি ছিল, ওই আইডি দিয়ে ওর সাথে কথা বলতাম ফেসবুকের ভিতর দিয়ে। তখন আমি মেসেঞ্জার চালাইতাম না, ফেসবুকে থেকেই চ্যাট করতাম। পরে আস্তে আস্তে ফোনে কথা বললাম। ফার্স্ট যখন ওর সাথে ফোনে কথা বললাম, ও আমারে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি? আমি বলছি আমার নাম জুয়েল। বললো যে তুমি কি করো? তখন আমি বললাম যে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। কারণ আমি এই মিথ্যা কথাটা বলছি যাতে আমি ওর ব্যাকগ্রাউন্ড যতটুকু শুনছি আমি ওর যোগ্য না, আর আমি চাই যে ওর সাথে রিলেশন করতে আর ওরই বিয়ে করতে। আমি তখন প্রতিজ্ঞা করছি আমি কোনো মেয়ের সাথে কোনো অনৈতিক কোনো সম্পর্ক করবো না, আমি একটা মেয়ের রিলেশন করবো, একটা মেয়ের সাথে আমি রিলেশন করার পর ওরই বিয়ে করবো। তো আমি যখন ওর সাথে ফার্স্ট কথা বলি, ও আমার জিজ্ঞেস করলো, তখন আমি বললাম যে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। কিন্তু আমি তখন এসি ফ্রিজে কাজ শিখি, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি। পরে আমরা জিজ্ঞেস করছে যে তোমার আব্বু কী করে? বললাম যে আমার আব্বু ইলেকট্রিক কাজ করে, ভালো টাকা ইনকাম করে। তখন আমার আব্বু 25,000 টাকার মতো বেতন পাইতো, আর আমি বলছি যে 30-40 হাজার টাকা বেতন পাই এরকম। তো এমনি এমনি যায়, ওর সাথে মিথ্যা কথা বলতে বলতে যায়। কিন্তু পরে ফার্স্ট ওর সাথে আমার মিট হয়েছে ওর একটা ফ্রেন্ডের বার্থডেতে, সোনারগাঁও জাদুঘর ওর ফ্রেন্ডের বার্থডে করে, তখন ওর সাথে আমার ফার্স্ট মিট হয়েছে। আমি ওর কাছে শর্মে কথা বলতে পারতেছি না, ওর অনেকগুলো মেয়ে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, তো আমি আলাদাভাবে থাকতেছি। পরেও আমার বলতেছে, ওর বান্ধবীরা বলতেছে যে কি তুমি কথা কো নাকি? পরে আমি বলতেছি যে আমার এমনি ভালো লাগে না। পরে এমনি যাই, ওই দিন ফার্স্ট মিট, ওই জায়গায় ওর সাথে আমি একদমই কথা বলি নাই, আমার অনেকটা শরম করতেছিল। আর আমি চাইছি যে ওই আমার দেখুক আমি কীরকম, আর আমি ওর কাছে একটু ভালো হইতে চাইছি, যে ও যদি আমার প্রতি দুর্বল হয়, আমি ওর সাথে যদি আজকালকার শুধু মানে আমি ছেলে বলতে না, মেয়েরাও এরকম হয়, অনেকগুলো ছেলেদের সাথে রিলেশন করে। তো আমি এটা ভাববা যে আমি ওরে দেখবো আর ওও আমার দেখুক।
পরে ওই আমার জিজ্ঞেস করছে যে এর আগে কয়টা রিলেশন করছে, আমি বলছি যে না আমি কোনো রিলেশন করি নাই, আমি তোমার সাথে ফার্স্ট কথা বলতেছি, এর আগে আমি ক্লাস 6-এ থাকতে একটা মেয়ে ছিল নাম শারমিন, কিন্তু আসলে আমি শারমিন নামের কোনো মেয়ের সাথে রিলেশন করি নাই, আমি ওরে ভুল বলছি। মানে একটা ছেলের জীবনে স্বাভাবিক রিলেশন হইতেই পারে, আমি যে একবারে ভালো হবো তা না, এই জন্য আমি ওরে মানে তো আমি ওরে বললাম যে আমি 6-এ থাকতে একটা মেয়ের সাথে রিলেশন করছি, ওর সাথে আমার শুধু ভালো লাগাই এতটুকুই, একসাথে হাঁটা, কিন্তু এছাড়া আমার কোনো মেয়ের সাথে কিছুই হয় না এটা। পরে ও আমারে বললো যে আচ্ছা ঠিক আছে। পরে ফার্স্ট মিট হয়েছে ওর সাথে আমার, ওর মানে আমি কারোর সাথেই কথা বলি না, কোনো মেয়ের সাথেই না। পরে ওই জায়গা থেকে ওই কী করলো, সোনারগাঁও জাদুঘর থেকে ওর মানে আমার ফ্রেন্ড যে সৈকত, ওর একটা বেস্ট ফ্রেন্ড ছিল নাম মিতু। পরে ওই মিতু আপুর সাথে আবার 2টা মেয়ে আসছিল তখন, মিতু আপুরই বার্থডে ছিল ওই দিন। পরে মানে আমি যে মেয়ের সাথে এখন রিলেশন হয়েছে আমার লাস্ট, যে আমি ওরা পাগলি বলে ডাকি, আচ্ছা এখন আমি ওর নাম পাগলি বলি। পরে ওরা সবাই গেছে বাড়িতে, আর আমরা আবার একসাথে আসবো, মিতু আপুকে বাড়ি আর আমাদের বাড়ি একই জায়গায়, একটু দূরে আর কি। পরে আমরা বলছি একসাথে আমু। পরে মিতু আপুর সাথে 2টা মেয়ে আসছে। পরে আমি ওই জায়গায় সৈকতের সাথে বসে আমরা 4-5 জন বসে আমরা ফুচকা খাইতেছি। তখন আমি চুপচাপ বসে রয়েছি, আমি ওই মেয়েটার ওই যেই 2টা মেয়ে আসছে মিতু আপুর সাথে, ওই 2টা মেয়ে আমার দিকে তাকাই রয়েছে। পরে বলতেছে যে ভাইয়া কথা কন নাকে, আমি কোনো কথার উত্তরই দিই না, আমি চুপচাপ বসে রয়েছি। যে আমি যে সাথে রিলেশন করার ওরও তো ফ্রেন্ড ওরা, এখন আমি যদি ওর সাথে কথা বলি তাহলে যদি ও যদি শোনে তাহলে ভাববো যে মেয়ে মানে ছেলেটা খারাপ ফটকা। হ্যাঁ, পরে আমি চুপচাপ রয়েছি একদম ভালো, মানে একটা ভদ্র একটা ছেলের মতো। তো আমি চাইছিলাম কি ঠিক আমি এমনই হবো, আমি আর কোনো মেয়ের সাথে এরকম ফটকামি বা কোনো মেয়ের সাথে জেনে মনে কথা বলা বা রং নাম্বারে কথা বলা, কোনো অনৈতিক সম্পর্ক কিচ্ছু করবো না। আমি একদম এখন যেমনটা আছি, ওই দিন ফার্স্ট মিট করার পর আমি নিজে থেকে নিজে আমি নিছি যে আমি সবসময় এমনই থাকবো, আমি যার সাথে এখন রিলেশন করারই আমি শুধু ওর সাথেই কথা বলবো। পরে ওই 2টা মেয়ে যে মিতপুর সাথে ছিল, আমার একটু সামনে আমি হাঁটতেছি, পরে আমার ডাক দিছে ভাইয়া, আমি জি বলেন। পরে ওকে আপনার নাম কি, আমি বললাম যে জুয়েল। কয় আপনার মতো ছেলেই আজ পর্যন্ত দেখিনি, আমি কে আজকে সারাটা দিন আপনাদের দেখলাম, সবাই কত হইচই করছে, সবাই কত মানে ফেদলামি শয়তানি করছে, আপনি আপনার মতো রয়েছেন, আপনি রিলেশন করেন? পরে আমি বললাম যে হ্যাঁ আমি রিলেশন করি। তখন আমি ওই যে মেয়েটা লাস্ট পাগলি, ওই মেয়েটার সাথে আমার রিলেশনের ফার্স্ট মিট। তো আমি বললাম যে হ্যাঁ রিলেশন করি। পরে বললো যে কে? পরে আমি আবার নাম বলি নাই, আমার না করছে প্রথম মানে নাম বলতে। পরে দ্বিতীয়বার মিট হয় ওর সাথে আমার ওই সময় ওর বার্থডে। আমি যে কনফেকশনারিতে ছিলাম ওই জায়গায় আবার বার্থডে কেক হইতো, বার্থডে কেক বিক্রি করতাম। তো ওই জায়গায় আমি অর্ডার করলাম বার্থডে কেক ওর জন্য একটা স্পেশালিভাবে। আমার গার্লফ্রেন্ড আমার ফোন দিয়ে বলে যে চিটাং রোড রাজবাড়িতে আমরা এটা বার্থডে সেলিব্রেট করবো। আচ্ছা ঠিক আছে। পরে আমি ভোর সকালে রাত্রে আমি আবার কী করলাম, আমাকে ফ্যাক্টরিতে গিয়ে রইলাম। যখন ওর সাথে আমার ফার্স্ট রিলেশন কথা হয় তখন কিন্তু আমি এসি ফ্রিজে কাজ শিখছি। লেখাপড়া বন্ধ, কিন্তু আপনার এই গার্লফ্রেন্ড জানে যে আপনি পড়াশোনা করছেন তখন ইন্টারমিডিয়েটে? তখন ইন্টার সেকেন্ড ইয়ারে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে আমি লেখাপড়া করি। তো ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করে তো যখন কিনা আমি ঢাকাতে আসছি, ও আমার বলছে যে বাড়িতে তো লেখাপড়া কি অফ এখন? আমি কই না, আমি বাড়িতে আসছি, এমনি ছুটিতে আসছি। পরে আচ্ছা ঠিক আছে। পরে আমি ঢাকায় গেলাম, ঢাকায় যাওয়ার পরে এসি ফ্রিজের কাজে দোকানে ঢুকি। পরে এর আগে ওই আমার একটা কথা বলছে যে জুয়েল, তো আমি চাই আমি কোনো মানে ফালতু কোনো রিলেশন করতে চাই না, আমি চাই সিরিয়াসলি একটা রিলেশন করতে। যদি সিরিয়াসলি একটা রিলেশন হয় আমি ওরে বিয়ে করবো। আমার গার্লফ্রেন্ড বলতেছে তখন ফার্স্টে। পরে আমি বললাম যে আমি মানে এমনটাই চাই। পরে আমার পিক দেখছে হয়, আমার পিক দেখছে যে আমি চিকনা চাকনা মানে অল্প বয়সের একটি ছেলে। পরে বলতেছে দেখো জুয়েল, তুমি যেরকম বয়সের, এখন তো আমার 1 বছরের ভিতরে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে তুমি কি করবা? তুমি তো লেখাপড়া করতেছো। আর আমার ওর ফ্যামিলিটা আবার অনেকটা ভালো ছিল, ওর খালা ওর চাচারা সবাই ভালো ভালো একটা ইতে আছে। আর পরে আমার বলতেছে যে আমার যতগুলো বোন আছে, খালতো বোন চাচতো বোন সবারই ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছে, তো আমার বাপ মা ভাবতেছে আমার ভালো একটা জায়গায় বিয়ে দিব। পরে এসব কথা শোনার পরই আমি ওরে মানে আমার ফ্যামিলির গেটআপটা একটু বাড়াই দিয়েছি, কারণ আমি ওর যোগ্য না। পরে আমি বললাম যে আমার এমন আমার সব কিছু আছে, 3 সিট বিল্ডিং আছে। তখন কিন্তু আমার দোতলা ঘর একটা মানে পানির উপর, দোতলা একটা ঘর পাটাতন করা। পানির উপর বলতে? পানির উপর মানে একটা পুকুর আছে, পুকুরের উপর। কোথায় ছিল এটা? এটা সোনারগাঁও। আচ্ছা। পরে আমি তখন কিন্তু আমি ঢাকাতে আসছি। ঢাকাতে আসার পর
ও আমার যখন বলছে যে ওর বাপ মা বিয়ে দিয়ে দিব 1 বছরের ভিতরে, আমার কিছু একটা করতে হইব, যে তুমি যে লেখাপড়া করতেছো তোমার এই লেখাপড়া দিয়া আমি তো তোমার পাবো না বা তুমি আমার পাইবা না। আর আমি কিন্তু আমার ফ্যামিলিতে রিলেশনের কথা বলতে পারতাম না। তুমি যদি ভালো একটা চাকরি করো বা ভালো একটা কিছু করো তাহলে আমি ফ্যামিলিতে আমি বলতে পারবো যে আমার একটা ছেলে পছন্দ করে তোমরা দেখো, শুধু এতটুকু বলতে পারবো। পরে আমি ঢাকাতে আসছি, ঢাকাতে আসার পর আমি কি করলাম, তখন এসি ফ্রিজের কাজটা সাইরা দিয়া আমি আবার আমার একটা ফ্রেন্ড আছে ওরে বললাম যে দোস্ত আমার তো একটা চাকরি লাগবো, আমি বেতনে চাকরি করবো। ওর কাছে পরে আমি ওর ব্যাপারে সব কিছু খুলে বলছি ওর কাছে। পরে ও আমার চাকরি দেয় দোকানে, মানে যে কনফেকশনারিতে আমি এখন বর্তমানে চাকরি করি ওই জায়গায় আমার চাকরি দেয়। ওই জায়গায় আমার বেতন ধরছে 12,000 টাকা। আচ্ছা, ওই জায়গায় ওর সাথে আমি একটা মিথ্যা কথা বলছি যে আমার বেতন, আমি ওরা বলছি যে আমি তো এখানে একটা চাকরি করি। পরে কয় তুমি মাত্র ঢাকায় গেলা, তুমি তো লেখাপড়া করো, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, তাহলে তুমি হঠাৎ করে চাকরি। যেদিন আমি বাড়ি থেকে আসছি ওরা বলছি যে আমি ঢাকা যাইতেছি, এর পরের দিনই ওরা আমি ফোন দিয়ে বলি যে আমি একটা চাকরি পেয়েছি, আমি আজকে থেকে চাকরি করবো। কয় তুমি চাকরি করবো, তুমি তো লেখাপড়া করো, তোমার তো এখন তো আমি তোমার চাকরি করতে কই না এখনই। পরে আমি বললাম যে আমি কি করবো, আমি তোমার ছাড়া আমি আর কারো বিয়ে করতে পারবো না, আর আমি কারোর সাথে রিলেশন করবো না, আমি তোমার এতটা ভালোবাসে ফেলছি। পরে 2 দিন হয়েছে মাত্র আমার সাথে কথা বলতেছো, আমার পিক দেখছো, এতটাই ভালোবাসে ফেলছো। আমি কই হ্যাঁ। পরে কয় তোমার লেখাপড়া, আমি কই আমি লেখাপড়া করবো না, আমি চাকরি করবো। তখন কি করলাম, আমার কয় যে আচ্ছা ঠিক আছে তুমি চাকরি করবা, তাইলে তো কলেজে তো প্রতিদিন ক্লাস করা লাগে না, তুমি চাকরি করো, তুমি পরীক্ষা দিও। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি। পরে আমি কী করলাম, ওই জায়গায় ফার্স্ট আমি চাকরি নিই কনফেকশনারিতে। চাকরি নিয়ে আমার বেতন ধরছে 12,000 টাকা। পরে আমি শোনাইছি 7,000 টাকা, কারণ এই জায়গায় একটা মিথ্যা কথা বলছি কেন, আমি ওরা শোনাচ্ছি 7,000 টাকা, আমি যাতে কিছুদিন পরে ওরা আমি বলতে পারি যে আমার মানে ফার্স্টে বলবো যে আমার 7,000 টাকা, কিছুদিন পরে আবার বলবো যে আমার বেতন আরেকটু বাড়াইছে, আমার 12,000 টাকা হয়েছে। পরে আবার কিছুদিন পরে বলবো যে আমার বেতন আরেকটু বাড়াইছে, কারণ এই জায়গাতে আমি কাজ করলে আমার বেতন আরেকটু মানে আস্তে আস্তে বাড়বো। তো 12,000 টাকা বেতন ধরছে, ওরা যাতে বুঝতে পারে যে আমি ভালো একটা চাকরি পেয়েছি ভালো জায়গায়, কিছুদিন পর পর বেতন বাড়ে, ওর ফ্যামিলিতে আমি মানাইতে পারবো। পরে আমি কি করলাম, আমি ওরা বললাম যে আমার 12,000 টাকা বেতন 7,000 টাকা বেতন ধরছে, আমি এই জায়গায় চাকরি করতেছি, 7,000 টাকা বেতনে কী হবো। পরে আমি বললাম এতটুকুই। পরে ও জানতো কি আমার আব্বা আমারে প্রতি মাসে 10,000 টাকা করে আমার খরচ দিত, আমি লেখাপড়া করি ইন্টার ফার্স্ট ইয়ারে ঢাকা থেকে। পরে ও আমার কয় 7,000 টাকা, তাইলে তুমি বাড়ি থেকে টাকা নিও না তোমার আব্বু থেকে, তুমি যে টাকা এখন কাজ করবা এই টাকা দিয়ে চলো, বাড়ি থেকে নিও না, আর আস্তে আস্তে বেতন বাড়লে পরে একটা কিছু করো। আমার কাছে ঠিক আছে। পরে ওই জায়গা থেকে আমার বলতো যে তুমি নিজে একটা দোকান নাও, নিজে একটা ব্যবসা করো। আমার বাপও নিজে একটা ব্যবসা করে নিজে দোকান চালায়, আমার ফ্যামিলির সবাই চায় যে ভালো একটা মানে ভালো করে একটা ছেলে আর নিজে ব্যবসা করে। ও আমার সব সময় কথাটা বলতো। পরে আমি তো জানি আমার নিজের ফ্যামিলিটা কীরকম, আমার আব্বু যে কয় টাকা বেতন পায় এই টাকা দিয়ে আমাকে হয় না। পরে আবার তখন আমার বাস্তব একটা কথা, আমার বাপের নিজের বাড়ি নাই, আমি ছোটো থেকে বড় হয়েছি আমার দাদার বোনের বাড়িতে। তো আমার বাপ এমনই নিজের বাড়িতে হয় নাই। তো আমার দাদার বাপের অনেক বাড়ি ছিল কিন্তু উনি বিক্রি করে ফেলছে। তো আমরা এরকম বাস্তবহারা যেটা বলে, তো আমরা এইভাবে বড় হই। পরে ওইখান থেকে যেমনটা ওরা আমি বললাম যে আমার 7,000 টাকা বেতন, পরে এইভাবে গেল। পরে 2-3 মাস যাওয়ার পর ওর মানে যে ওর যে বার্থডে আসে, ওর বার্থডেতে আমি ওই দোকান থেকেই আমি অর্ডার দিয়া কেক নিয়ে যাই ভোর সকালে। ওই জায়গায় রাজবাড়িতে যাওয়ার পর ওই জায়গায় ওর লাগে আমার দ্বিতীয়বার মিট। পরে ও আমার ওই জায়গায় দেখলো যে আমি কিন্তু এর ভিতরে ফোনের ভিতরে কথা বলতাম, কোনো নেগেটিভ কোনো কথা বলতাম না, সুন্দরভাবে কথা বলতাম। পরে ওই জায়গায় যাওয়ার আগের দিন রাত্রে, কিন্তু এর আগে তো একবার যে মিট করছি আবার ফোনে কথা বলি, ওর সাথে আমি কোনো নেগেটিভ কথা বলি না। হয়তো একটা মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পরে ওরকম একটা মেয়ে। পরে আমার ফ্রেন্ড যে সৈকত, ওর সাথে আবার অনেকটা ফ্রি। পরে আমার ফ্রেন্ডের কাছে বার্থডেতে যাবো যেদিন, এর আগের দিন রাত্রে আমার ফ্রেন্ডের কাছে SMS করতেছে যে সৈকত কই কি, আমার গার্লফ্রেন্ড SMS করতেছে। পরে সৈকত কই কি, কয় জুয়েল তো তেমনটা মানে ওইরকম ফোলা না যে আমার হাইট দেওয়া মানে একটা যাই হোক কিস যেটা বলে আমার জড়ায় ধরা কথা বলা হাতে ধরা, হয়তো এরকমটা দেখতেছি না, কি একটা বলো ধরাই দিছো, মানে এরকমটা আমি যতটা সৈকতের কাছ থেকে শুনছি। পরে বলতেছে রাজবাড়িতে তো পুরান ঘর আছে, ওই জায়গায় আমি ওরে নিয়ে আমরা যখন যাবো ওরা ওই জায়গায় নিয়ে, পরে ওরা আমি ওয়ালের ভিতর ধাক্কা দিয়ে যেরকম মানে ফিল্মের ভিতর করে আর কি, যেরকমভাবে কিস করে ওরা ওই জায়গায় ওয়ালের ভিতর ধাক্কা দিয়ে পরে ওইভাবে ওরা একটা কিস করবো। পরে সৈকত কয়ে যে আচ্ছা ঠিক আছে কইরো। পরে আমার সৈকত কি আমার গার্লফ্রেন্ড আবার সৈকতরে ফোন দিয়া মানে SMS এর ভিতর না করছে আমার বলতে,
পরে সৈকত আবার আমার বইলা দিছে এর আগের দিন রাত্রে যে জুয়েল এমন এমন তোর কথা বলছে, তুই এত বলত কি লেগা। কিন্তু সৈকতরা জানতো না যে আমার এরকম এরকম কিছু হয়ে গেছে। পরে সৈকত জানতো যে, কিন্তু আমি তখন ওরে অনেকটা ভালোবেসে ফেলছি, হয় আমার অনেকটা ভালোবেসে ফেলছি। সারা রাত দিন আমরা ফোনে কথা বলতাম। ওর আব্বা আম্মুর কাছ থেকে অনেক বকাও খাইছে, ওর আম্মুর কাছ থেকে মারও খাইছে আমার সাথে কথা বলে দেখা হয়। পরে গেল বার্থডেতে গেলাম সকালে, ভোর সকালে কেক নিয়ে গেলাম। পরে যখন রাজবাড়িতে যাওয়ার রাস্তায় অটোর ভিতর আমি সৈকত আর আমার গার্লফ্রেন্ড আর ওর ফ্রেন্ড, একটা মেয়ে ফ্রেন্ড, ওরা বসে রয়েছে। আমি বলতেছি যে সৈকত আমাকে একটা পিক তোল। পরে সৈকত কাঁধে হাত দে। পরে আমার গার্লফ্রেন্ড আমার না করলো যে কাঁধে হাত দিও না। পরে আমি হাত নামাই ফেললাম, আমি একটু জিদ ধরে রয়েছি, একটু রাগ ধরে রয়েছি, একটা পিক তুলমো। পরে আমার বললো যে আচ্ছা ঠিক আছে কাঁধে হাত দো। যখন আমি রাগ করে রয়েছি তখন আমার বললো আচ্ছা ঠিক আছে কাঁধে হাত দো। কাঁধে হাত দিছি, কাঁধে হাত দেওয়ার পর পিক তুললো। পরে রাজবাড়ি গেলাম। কিন্তু এর ভিতরে আবার অটোর ভিতরে সৈকত বলে ফেলছে যে আমার গার্লফ্রেন্ডের নাম নিয়ে বলতেছে যে আজকে কিন্তু এটা যাতে হয়। পরে আমি তো বুঝে ফেলছি। পরে আমি আমার গার্লফ্রেন্ড বলতে আচ্ছা ঠিক আছে। পরে ওই জায়গায় গেলাম, কিন্তু আমি ওই জায়গায়ও আমি ওর সাথে এতটা কথা বলতেছি না, ওর সাথে হাঁটতেছি না। হ্যাঁ, আমি সবাই হাঁটতেছে, আমি ওর লগে হাঁটতেছি। পরে ওই চাইতেছে আমার সাথে একটু কথা বলতে, কিন্তু আমি শরমে আমি ওর সাথে কথা বলতেছি না। কিন্তু এর আগে যতটা যাই হয়ে গেছে আমার, কিন্তু আমার যতটুকু খারাপ ভাবছে। হ্যাঁ, তো যাই হোক ওইসব কথা পরে বলি। পরে ওই জায়গায় কেক কাটলাম। কেক কাটার পর ওইখান থেকে অনেক ফাইজলামি শয়তানি করে আসলাম। আসার পর ওই জায়গায়ও ওরও সাহসী গোলা নেই যে যে জিনিসটা প্ল্যান করছে ওই জিনিসটা করবো, আর ওই জিনিসটা হয় নাই কা। পরে ওই জায়গায় ওর সাথে আমি ওর হাতেও ধরি নাই। পরে আবার যখন কিনা বাড়িতে আসছি আমি ঢাকা এসে পড়ছি, তখন সৈকত আবার SMS করছে। পরে আমার সৈকত বলছে কি তুই এমন কি লেগা। আমি কি, পরে কয় তুই ওর হাতে ধরস না। তো এর ভিতরে আবার ওই আমি যে ফেসবুক ইউজ করতাম, ওই আমার ফেসবুকের পাসওয়ার্ড চাইছে। পরে আমি তখন ওর ফেসবুকের পাসওয়ার্ডটা দেই নাই। এই কথাটা আজও পর্যন্ত ওর কাছে আমি বলি নাই, এখন বলতেছি। আমার ফেসবুকের পাসওয়ার্ডটা চাইছে, আমি কেন দিই নাই কা। আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিলে আমি এর আগে যতগুলো মেয়েদের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি তো ফার্স্টে ওরা বলছি যে আমার কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কারণ ওর ফ্রেন্ডগুলোকে আমি মিশলে ওই বলতো যে কথা বলি না গেলে আমি বুঝি যে আমার শরম করে, আমি এরকম কোনো মেয়েদের সাথে বা ছেলেদের সাথে আমি এতটা মিশি নাই কা। অনেকটা ভালো জানতো আমার প্রতি, এই জন্য অনেকটা দুর্বল হয়ে গেছে। কিন্তু এর ভিতরে আমার লাভ ইউ টু বলে না, আমার অ্যান্সার দেয় নাকি। আমি কিছু বলে যে আমি তো তোমার অ্যান্সার দিই নাকি, তোমার সাথে তুমি রিলেশন করি না, এরকম আমার বলতো। কিন্তু আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছে। পরে যখন আমার ফেসবুকের পাসওয়ার্ড চাইছে, আমি ওর দিনে আমি বলছি যে আমার একটা বড় ভাই আমার ফেসবুক খুলে দিছে, ওই পাসওয়ার্ড জানে, কিন্তু আমার পাসওয়ার্ডটা বলে নাকি, আমার এতটা খেয়াল নাকি। পরে কি বললো যে তুমি ফেসবুকটা তুমি ডিএক্টিভ করে দাও, নষ্ট করে দাও, আমি একটা ফেসবুক তোমার খুলে দিতেছি। পরে আমি ভাবলাম যে আমার জীবনে যাই হয়েছে আমার তো আগে যা গেছে গা, আমি আর আমার আগে কিছু নিয়ে আমি টানবো না। ও আমার জন্য বলবো আমি ঠিক তেমনি চলবো, কারণ ওর ভিতরে আমি তেমন কিছু পাইছি, অনেকটা জ্ঞানী মেয়ে। পরে আমি আমার একজনকে দিয়ে আমি আবার আমার ফেসবুকের আইডিটা ডিএক্টিভ করে দিছি। পরে আমার একটা ফোন নাম্বার দিছি। ফোন নাম্বার দেওয়ার পর আমার এনে একটা কোড নাম্বার আছে, ফেসবুক আমার খুলে দিয়েছে। এই পাসওয়ার্ডটা ওর কাছে ছিল। ও আমার পাসওয়ার্ডটা বলছে যে আমার কাছে পাসওয়ার্ডটা আছে, তুমি কি করো না করো কালোর কথা কো, আমি কিন্তু চেক করবো। আমি আচ্ছা ঠিক আছে চেক করো, আমি তো আর এমন না যে আমি আরো মেয়েদের সাথে কথা বলবো। কিন্তু এর ভিতরে আমি সারা রাত দিন ওর সাথে কথা বলি, আমার ফোন দিয়ে কোনো ওয়েটিং পায় না। পরে যায়, কিন্তু আমার ইমোজি পাসওয়ার্ডটা ইমোজি হ্যাক করে, তখন আমার ইমোটা আমার কাছেই। যখন জানতে পারলো তখন কিছুদিন আগে আমার অপারেশন হয়েছে কানের। এর আগে কানের অপারেশন হওয়ার আগে এর ভিতরে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ডটা নেওয়ার পর আমি আর কারোর সাথে কথা বলি না। হ্যাঁ, আমি বলছি যে আমি আর ফেসবুকে পিক দিব না, কারণ পিক দিলে এর আগে যাদের সাথে কথা বলছি যে ওরা যদি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবো, ওরা আমার গার্লফ্রেন্ড অ্যাকসেপ্ট করবো, কারণ ওই মেয়েদের কোনো রিকোয়েস্ট দেখলে অ্যাকসেপ্ট করে আবার আমার হইয়া কথা বলে যে হাই হ্যালো। হ্যাঁ, ওই চেক করে আমারটা, তো চেক করে আমার কিছু পায় না। তো আমার এমনের কোনো মেয়েদের সাথে এতটা এরকম কিছু হয় না ফেসবুকে কথা বলাটা। পরে আমি নতুন করে আবার ওর সাথে কথা বলা শুরু করছি এইভাবে। পরে আমার ইমুতে যেইভাবে কথা বলি, একদিন ও আবার এরকম একটা মেয়ে ছিল, একটা কিছু পাইলে অনেকটা পেঁচাইতো, কথা শোনারও চেষ্টা করতো না, অনেকটা পেঁচাইতো। পরে একদিন আমি ইয়াতে যাবো, আমি আমাকে বাড়িতে ছুটিতে গেছি এই দোকান থেকে, যে দোকানে কাজ করতাম। পরে রাতে ওর সাথে আমি চ্যাট করতেছি ফোনে।
চ্যাট করতেছি বাইরে থেকে, ওই বলতেছে যে ঘরে যাও। আমি বললাম যে ঘরে যাবো, আমি তো বাইরে থেকে কথা বলতেছি, কয় না ঘরে যাও রাইট হয়েছে, ঠিক আছে। ঘরে গেছি, ঘরে যাওয়ার পর ফোনে নেট পাইছে একদম ক্লিয়ার। ওই বলতেছে যে কই তুমি, আমি কইছি যে আমি ঘরে আছি। না তখন পুরো নেট পায় না, আমি ঘরে আছি। কয় ঘরে আসো, হ্যাঁ নেট স্লো বোঝা যেতেছে, আচ্ছা ঠিক আছে ঘুমাই যাও। এরপরের দিন আবার সেম এরকম, কিন্তু ওই দিন রাত্রে আবার আমি বাইরে ছিলাম, ওই আমার বলতেছে যে ঘরে যাও, ঠিক আছে। ঘরে গেছি, ঘরে গিয়ে আবার চ্যাট করতেছি, কয় ঘরে গিয়ে চ্যাট করো, কিন্তু ওই সময় আবার নেট একদম ক্লিয়ার। ওই কয় জুয়েল তুমি তো ঘরে না, তুমি তো বাইরে। আমি কি না আমি তো ঘরে। পরে কয় তুমি আন্টির কথা শোনাও। তখন আমার মায়ের দিয়ে ওর সাথে কথা বলাইতাম। আমি এর আগে যতগুলো মেয়েদের সাথে কথা বলছি আমি আমার ফ্যামিলির কাউরে জানাই নাই কা, কারণ আমি ওর বিয়ে করবো, ওর সাথে রিয়েল লাভ করি, কিছুদিন আগের কথা, তখন তো আমি মোটামুটি বড় হয়েছি। তো আমি আমার মায়ের দিয়ে কথা বলাইতাম। তো আমার আন্টির মানে কথা শোনাও, তাহলে আমি বিশ্বাস করবো যে তুমি ঘরে থাকলে তো তোমার এতটা নেট ক্লিয়ার হওয়ার কথা না, কালকে তো একদম স্লো ছিল। আমি কি না সত্যি আমি ঘরে, কিন্তু ওই বিশ্বাস করতেছে না, ওই এতটা পেঁচা যাচ্ছে। পরে আমি মায়ের কসম খাইছি, কিন্তু আমার মা তো তখন ঘুমাইতেছে, আমার মা অসুস্থ। পরে আমি মায়ের ডাকিয়া আমি আবার আমার মার বয়স শুনে দিলাম। আমি কই মা তুই ওরা কয় যে আমি ঘরে আছি। পরে কয় যে হ্যাঁ তো ঘরে। পরে আমার কয় এতক্ষণে তুমি দরজাত খাড়ে আসিলা, দরজাত খাড়ে থেকে না, তখন আমার ওই তুই করে কইতেছে যে তুই এতক্ষণ তুই ঘরের বাইরে থেকে তুই তোর মার বয়স শোনাইছস, তুই তো ঘরে আসিলি না। পরে আমি বললাম যে না সত্যি আমি ঘরে আসছিলাম, তো বিশ্বাস করে না, তো গেলাম না। আর পরের দিন লগে রাত্রে আমি বাইরে দোকানের সামনে বসে চ্যাট করতেছিলাম, চ্যাট করতেছি। তখন এর ভিতরে অলগে চ্যাট করতেছি রাত্রে, তখন 11:30 বাজে। তখন আমার বলতেছে যে ঘরে যাও। আমি কিছু আচ্ছা ঠিক আছে, আরেকটু কথা বলি। এর ভিতরে আমার খালা আবার আমার এই মুহূর্তে ফোন দিয়েছে, আমার ছোট খালা আমার এই মুহূর্তে ফোন দিয়েছে অন্য একটা ছেলের ব্যাপারে কথা বলার জন্য, ওনার মেয়ের সাথে মানে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তো আমার খালার সাথে আবার আমি লাউড দিয়ে কথা বলতেছি আর ওর চ্যাট করতেছি, কিন্তু ওরা আমি বলি নাই যে আমার খালার সাথে আমি কথা বলতেছি। আরেকটু পরে আমার খালার সাথে কথা বলা শেষ হলে পরে করে যাবো। ওরা বলতেছে যে আরেকটু পরে যাই, ওই কয় না এখনই যাও। পরে এর ভিতরে হঠাৎ করে ওই আবার ফোন দিয়া লাইছে আমার এই মুহূর্তে। ফোন দেওয়ার পর দেখে কি ব্যস্ত। পরে ওই তুই তোকারি যা পারছে মা বাপ নিয়া আমার গেলে এসে বলছে। আচ্ছা পরে ওইখান থেকে এইভাবে গেলো, আমার মানে ওইখান থেকে আমার অবিশ্বাস করা শুরু করলো। পরে ওই আমার জানে যে আমি মিথ্যা কথা বলি, যে তুই তো খালার কথা কস না। তো এমনি গেছে, আমি স্ক্রিনশট মারা আমার দিতে গেছি, আমি দিছি। পরে এখান থেকেই কিছুদিন পরে আমার কানের অপারেশন করামো, আমি হসপিটাল ভর্তি হয়েছি ঢাকা মেডিকেল। পরে ওইখান থেকে আমি বললাম যে তুমি তো আবার ওই সময় মানে আমগো গ্রামের অন্য একটা গ্রামে ছিল, তখন আবার মানে চিটাং রোডে আইসা যাইয়া মানে লেখাপড়ার যে পরীক্ষা দিত। তো একটা ফ্রেন্ডের বাসা থেকে পরীক্ষা দেয়। তো আমি বললাম যে তুমি তো এনে আসছো, মানে ঢাকায় আসো, তাইলে আমি তো আমগো বাড়ি আবার মদনপুর। হ্যাঁ, পরে আমি বললাম যে আমি তো এখান থেকে তো বেশি দূরে না, তাইলে তুমি আমার সাথে চলো হসপিটাল। পরে আর আমি হসপিটাল গেলাম। আমার হসপিটালে মানে ডাক্তারের সাথে কথা বলার জন্য আমার নিয়ে গেল হসপিটাল। পরে ঢাকা মেডিকেল দেখাইলাম। দেখানোর পর কিন্তু এর ভিতরে ওই যে নাসরিন নামের একটা মেয়ের কথা বলছি, ওই মেয়ের সাথে আমার এর আগে যতগুলো মেয়ের সাথে কথা বলছি কারোর সাথে কথা নাই। শুধু নার্সিনে যে আমার বলছে যে ফ্রেন্ড হিসাবে কথা বলতে, ওর এতটুকু দাবি রাখতে, আমি কিন্তু মানে যে আমার গার্লফ্রেন্ড বর্তমানে, ওর কাছেও বলি না যে আমি নার্সিনের সাথে এখনও কথা বলি। পরে ওই জানতো যে আমার কোনো মেয়ে মানে কোনো মেয়ে ফ্রেন্ড নাইকা। পরে ওই দিন আমি যেদিন আমার হসপিটাল নিয়ে যাইবে, এর আগের দিন রাত্রে আমি বলতেছি যে মানে আমার গার্লফ্রেন্ড বলতেছি যে না, কিন্তু এর ভিতরে আবার নার্সিনের আম্মু আবার টিউমার ক্যান্সারে এই কমলাপুর মেডিকেলে ভর্তি ছিল। SMS-এর ভিতরে বলছি ইমুতে। হ্যাঁ, তখন তো হয়তো আমার ফেসবুকের পাসওয়ার্ড জানে, ইমুর কোনো পরে ওর সাথে মানে ওই দিন রাত্রেই যেদিন আমি হসপিটাল যাম, ওই দিন রাত্রে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে আমি চ্যাট করতেছি যে আমার তো আমার একটা ফ্রেন্ড আছে, ক্লাস ফ্রেন্ড, আমি 19 একসাথে লেখাপড়া করছি। এনে একটা মিথ্যা কথা বলছি ওর সাথে। আবার আমি কিন্তু ক্লাস 8 পর্যন্ত পড়ছি। আর আমি শোনাইছি যে আমার একটা ফ্রেন্ড আছে, 19 একসাথে লেখাপড়া করছি, ওর আম্মু অসুস্থ, টিউমার ক্যান্সারে ভুগতেছে। তো আমার ফোন দিছে, এখন তো ওর মায়ের কালকে তো আমরা তো হসপিটাল যাবো না, কালকে তো বলি না, আমি বলছি যে ওর আম্মুর একটু দেখতে যাইতে হইব, আমি যাবো আর কি। ওর আমি আবার এই কথা বললে নিচ্ছি, কোনো জায়গায় যাই আর না যাই ওর আমি সব কথাই বললে নি। পরে ওই বলছে আচ্ছা ঠিক আছে। পরে এর পরের দিন আমি যখন কিনা আমরা হসপিটালে আসলাম, ঢাকা মেডিকেলতে দেখা গুলিস্তান আসছি মোড়ে। পরে ওই আমার বলতেছে জুয়েল তুমি না তোমার কোন ফ্রেন্ডের কথা বলছিলা, মেয়ে ফ্রেন্ড, কিন্তু ওই দিন রাত্রি কথাটা মাথায় নিয়ে রাখছে যে জুয়েল তো কোনো মেয়ে ফ্রেন্ড নাই, তাইলে মেয়ে ফ্রেন্ডটা করতে এলো, ওর তো কোনো ফ্রেন্ডই নেই, ছেলে ফ্রেন্ডও নাই তেমন একটা, হয়তো একদম ভালো, তাইলে ওর আবার ফ্রেন্ড এলো করতে। এর আগে তো আমার খালারে নিয়ে যে আমার যে ফোন দিচ্ছে তখন থেকে মানে অবিশ্বাস করা শুরু করছে। পরে আমার বলতেছে চলো নার্সিংয়ের মায়ের দেখতে যাবো, ওর আম্মু তো কমলাপুর মেডিকেল আছে। আমি কই হ্যাঁ।
ওরা কয় চলো দেখতে যাবো। কিন্তু তখন আমি নার্সিংয়ে আমি অনেক কষ্ট দিয়েছি, আমি এই কারণেই আমি আমার গার্লফ্রেন্ডে না করছি যে আবার তখন আমার সাথে 200 টাকা ছিল, দুইজনে যাওয়ার ভাড়া। তখন আমি সব কিছু মিলে আমি ওরা বলতেছি দেখো আমি তো ওই জায়গায় যাইতে পারবো না, আমার কাছে টাকা নেই, তোমার কাছে টাকা নেই, এখন তো ওর মায় অসুস্থ, হসপিটালে ভর্তি, এমন টাকা পয়সা দরকার, তো এখন যদি যাই কিছু যদি হাতে না দিয়েছি তাহলে কেমন একটা। ওর আমি এই জিনিসটা দিয়ে বুঝাইতেছি, কারণ আমি যাইতেছি না। নার্সিং আমার গার্লফ্রেন্ড ছিল এক সময়, আমি ওর অনেক অনেক কষ্ট দিয়েছি। লাস্ট পর্যন্ত আমার সব কিছু জানার পরও আমার সাথে বন্ধু হিসাবে কথা বলতেছে। এখন ওর এই সময় যদি আবার ওর মায়ের নিয়েও আমার মানে দেখাইছে, ফার্স্ট দিনে ওর সাথে মিটেছে হাতের জিল, ওর মায়ের নিয়েও ওকে বাসে নিয়ে আমার দেখাইছে, ওর মা দেখছে, বোন দেখছে, ওরা আমার অনেক পছন্দ করছিল। পরে আমি মনে মনে ভাবতেছি যে ওর এই সময় যদি আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে যাই নার্সিংয়ের সামনে, ওর কাছে কতটা খারাপ লাগবো, ওর মা অসুস্থ। পরে আমি এই কারণেই আমি টাকা পয়সার কথা বলছি, এদিক দিয়ে টাকা পয়সা নাই। পরে আমি বলছি যে না যাইতে পারবো না, ওই অনেক জোরাজুরি করতেছে। পরে এর ভিত্তিতে আমার বললো যে ওর বোনের ফোন দাও। পরে আমি বলছি যে নার্সিংয়ের নাম্বার দাও, আমার কাছে নাই। পর নাম্বার নাই, তাইলে তুমি কথা বলছো কীভাবে? আমি কইছি ইমুতে। পরে আমার ইমুর কথা বলার পর কয় আচ্ছা ঠিক আছে, ইমুর ভিতরে তো ফোন নাম্বার আছে। ইমুর ভিতরে ঢুকলো, আমি কইছি ইমুর ভিতরে ঢুকার পর কী করলো, নাম্বারটা পাইছে, নাম্বারটা পাই আমার যে নেওয়া, এখন আমার সামনে ফোন দাও। ওর ভিতরে কিন্তু সন্দেহ ঢুকে গেছে। পরে আমার কয় নেও, আমার সামনে তুমি ফোন দাও। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে। পরে ওর সামনে খারাপ ফোন দিয়েছি, ওর বড় বন্ধু ধরছে। পরে আমি কইছি নাও তুমি কথা কও। কয়ে আমি কথা, পরে ওই হ্যালো কইছে, কয়ে যে নার্সিং টেনে নাই, হয় একটু বাইরে গেছে ওষুধের জন্য। পরে বলতেছে যে নার্সিং, আচ্ছা ঠিক আছে। পরে আমার ফোনটা রাখে আমার ইচ্ছা মতো বকতেছে, আমার পুরা চেঁচাচেঁচি সবার সামনে যে তুমি কথা বলা নাকি লেগে, তোমার ভিতরে যদি কোনো দুর্বল না থাকতো, তোমার যদি ফ্রেন্ড হইতো তাহলে তোর বোনের মানে ওর বোনের সাথে তুমি কথা বলতে পারতা। পরে আমি কইছি না এমনি কথা বলি নাই। পরে আচ্ছা ওর তুমি ফোন দাও। আবার ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে নার্সিনে ফোন ধরছে। ফোন ধরার পর আমি কইছি যে নার্সিন আপনি কই আছেন? তখন আপনি করে বলতেছি, আমি আপনি করেই বলতাম তখন। আমি নার্সিন আপনি কই আছেন? কয় যে আমি তো হসপিটালে। আমি কি কোন হসপিটাল? কয় ঢাকা মেডিকেল। পরে আমি মাত্র তো আমরা ঢাকা মেডিকেল থেকে আসছি, এখন আমরা আসতে চেয়েছিলাম। কয় ঠিক আছে আসেন। পরে আমি আবার মনে মনে ভাবলাম না যাওয়া যাবে না ওরে নিয়ে। ওই এখন যেরকম সিনক্রিট করতেছে, ওই জায়গায় দেখলে যদি কোনোভাবে বুঝতে পারে যে নার্সিন আমার আগে গার্লফ্রেন্ড ছিল, তখন অনেক কিছু হয়ে যাবে, কারণ আমি ওর কাছে সবই মিথ্যা কথা বলেছি, অনেক কিছুই। পরে আমি জানাতে চাইনি ওরে, ওরে সত্যি কথা বলতে চাইনি, কে ওরা আমি যেভাবে আমার জীবনে পাইছি ওরা হারাইতে চাই না। কারণ আমি তখন বুঝতে পারছি যে ওই কীরকম ধরনের মেয়ে, ওরা যদি কিছু একটা পায় তাইলে মানে অনেক কিছু হয়ে যাব। তো আমি কী করলাম, ওরা বুঝাই পরে আমি গাড়িতে উড়াইছি, চলো বাড়িতে যাবো গা। পরে ওই বাসে উঠে আমার নামাই দেয়, আমার কই তুই নামবি না, আমি নাইমা পড়বো। পরে আমি জিদ দিয়ে নাইমা পড়ছি, নাইমা আর আমি মানে যাইতে পারতেছি না, আমার এতটা খারাপ লাগতেছে তখন আমি মানে আবার দৌড়ায় বাসে উঠে আসা পড়ি। বাসে উঠে আসার পর আমি ওর পায়ে পড়ে যাই, এমনটা আমি তোমার সাথে যাবো। পরে কয় ইমুতে তুমি কথা বলো, তুমি আজ পর্যন্ত আমার বললা না যে তোমার মেয়ে ফ্রেন্ড আছে। আর আমি দেখো ওর লগে আমার ক্লাস 9, 10 একসাথে লেখাপড়া হয়েছে, হ্যাঁ 2টা বছর, এর ভিতরে আমার কথা হয় না কা। পরে কাছে ঠিক আছে, কিন্তু আমি ওরা আবারও মিথ্যা কথা বলছি যে এর ভিতরে আমার কথা হয় না, কিন্তু এর ভিতরে কিন্তু ফ্রেন্ড হিসেবে আমার মাঝে মধ্যে কথা হইতো, চ্যাট করতাম ইমুতে। পরে ও আমারে বললো যে আচ্ছা ঠিক আছে একটা। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আমার ইমো হ্যাক করো। আমি ওরা হাই দেই আমার, কারণ আমার ফেসবুকের পাসওয়ার্ডটা জানে, আর আমি তো ইমোতে অন্য কোনো মেয়েদের সাথে কথা বলি না, আর ওর সাথে যাই কথা বলছি ফ্রেন্ড হিসেবে কথা বলছি। পরে আমার কতদিন আগে তোমার সাথে নার্সিনের কথা হয়েছে, আমি নার্সিনের সাথে আমার কথা হয়েছে, এর ভিতরে কথা হয় নাই কা। ওই কাতে জানি নাম্বার নিয়ে আমার ইমো নাম্বার নিয়ে পরে আমার সাথে ইমোতে SMS করছে, শুধু একদিনই কথা হয়েছে। আর স্কুলে যখন পড়ছি তখন, কিন্তু 2 বছরের ভিতরে একদিনও কথা হয় নাই। তখন আমি এতটা চালাক ছিলাম না যে আমি সব কিছু হিস্টোরি ডিলিট করে দিই ইমো থেকে, যত কথা হয়েছে ওর সাথে আমার। ইমোতে তো কতদিন আগে কথা বলছি, সব তো মানে ডেট টাইম আসছি। পরে আমি ওরা হাই দেই, আমি এত কিছু বুঝি নেই, কারণ আমি হাই দিয়ে দিয়েছি আমার পাসওয়ার্ড, ইমোর কোড নাম্বার দিয়ে দিয়েছি। আমি কই নাও তুমি নতুন একটা ইমো খোলো, ইমো চালু করো, তাইলে আমার এই যে ইমো নাম্বারটা দিয়ে তুমি দাও, তাইলে তোমার কোড নাম্বার আমি বলে কোড নাম্বার ডাইলে তুমি উইশ করলেই হয়ে যাবো গা। তাহলে তুমি বাড়িতে থেকে দেখতে পারবো আমি কার সাথে কথা বলি। তুমি তো আমার ফেসবুকের পাসওয়ার্ডটা জানো, এখন তুমি ইমোর পাসওয়ার্ডটা নাও। পরে মানে ওর রাগ ভাঙানোর জন্য ও যাতে আমার ভুল না বুঝে, হ্যাঁ, আর ও যাতে আমার এখন তো ওর সাথে যখন আমি কথা বলি তখন তো আমি কোনো মেয়েদের সাথে রিলেশনও করি না, খারাপ কিছু করি না, বা এমনি ফোন এমনি সাধারণত SMS-ও করি না। তো নার্সিনের সাথে আমার কিন্তু মাঝে মধ্যে কথা হইতো, আর ওর মা ইদারিং অসুস্থ দেখা ওর মার খোঁজখবর নিতাম, এছাড়া আর কোনো কথা হইতো না। একটা ফোন আসলেও তো ইমোতে উঠা থাকে, ওই ফোনটাও নাই। পরে কী হইলো, আর আমি নিজে থেকে আমি ইমোর কোড নাম্বারটা দিলাম, ওই নিল। নেওয়ার পর ওর থেকে আবার আমি মাঝে মধ্যে
ওর ফেসবুকের পাসওয়ার্ড চাইতাম, মানে দিত না, ডাইরেক্টলি না করতো। ওই কইতো যে আমার ফেসবুকের পাসওয়ার্ড চাইলে ব্রেকআপ করে দেবো। হ্যাঁ, কিন্তু ওর ভাইয়েরা আবার, ওর যে চাচাতো ভাই ফুফাতো ভাই আছে, ওরা আবার মাঝে মধ্যে করতো, মানে যাই হোক, মানে সচেতন ফেললে আমি SMS করতো, তো এগুলো দেখলে আমার খারাপ লাগবে, আমি মানে ওরকম বুঝতাম না, তো এই লেগে আমার দেয় নাইকা। ওরা আমি দোষতেছি না, তখন ওরা আমি আমার ইমোর পাসওয়ার্ডটা দিয়েছি। ওই কী করলো, বাড়িতে যাইয়া সব কিছু দেখলো, আমি কার লগে কথা কইছি, ওরা সব কিছু বার করছে আমার ইমো থেকে। বাইর কইরা আমারে ফোন দিল যে নার্সিন নামের মেয়েটাকে, আরও 2-1টা মেয়ে বার করছে। তো শারমিন একটা মানে স্বপ্না, তো ওই আইডিটা ছিল আমার ফুফুর যে বাগনির, হ্যাঁ, জামের বাগনির। তো আমি ওরা বললাম যে আমার আইডিটা লাগে, পরে কাছে ঠিক আছে, ওর সব বাদ দিল। পরে কয় নার্সিন নামের মেয়েটার কথা যে বললা, তোমার সাথে 19 একসাথে পড়ছে, তাহলে এই মেয়েটার ইয়ানো কীভাবে আসলো, এই মেয়েটার সাথে না তোমার মাস দিয়ে কথা হয় নাই কা? তাহলে তো এই যে আমার আবার মানে মাস বললো যে এত মাসে এত তারিখে এই যে এই SMS হয়েছে। হ্যাঁ, ওরা মোবাইলে আবার স্ক্রিনশট মারা যায় না। পরে আমি তো সত্যিটা জানি, আমি হ্যাঁ কথা হয়েছে। পরে কয় তুমি আমার মিথ্যা কথা বললা কে? আমি বলছি মিথ্যা কথা আমি এই কারণে বলছি, আমি যাতে তোমার না হারাই, আমি ফার্স্টে থেকে মিথ্যা কথা বলে এসেছি। এই জিনিসটা আমি তোমার বলছি যে আমার কোনো মেয়ে ফ্রেন্ডই নাই, আর এই জায়গাতে আমার মেয়ে ফ্রেন্ড আছে, আমি মাঝে মধ্যে কথা বলতাম, এই কারণে আমি তোমার না করছি। কিন্তু আর বিশ্বাস করতে পারি নাই। ওই আবারও মানে মা বাপ তুলে মানে গালাগালি করছে, তুই তুকারি করছে। ওরা আমার সাথে 3 দিন কথা বলে নাই কা, 3 দিন কথা বলে নাই কা। তো এর ভিতরে এমনি গেছে, 3 দিন কথা বলা হয় নাই। পরে আমার ফ্রেন্ড যে সৈকত, ওরে দিয়ে কথা বলাইলাম যে সৈকত তুই ওরে বুঝাই কো। পরে সৈকত ওরে বুঝাই কইছে। পরে আবার ওর সাথে আবার আমার কথা হয়েছে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, স্বাভাবিক। তো আমার বলা নেই কি লেখা, আচ্ছা ঠিক আছে, ওরা বুঝে আবার রিলেশন, আবার আমরা শুরু করছি, আবার কথা বলতেছি। তখন এর ভিতরে যে আমি কাজ করি, আমি এই কাজে ঢোকার পর আমি যেমনটা টুকটাক বেতন পাইছি, আমি যতটুকু জানি যে আমি এটি কিন্তু পরীক্ষাও দিই নাই কা। আমার এই এতটুকু লেখাপড়া আমি ভালো একটা চাকরি পাইতাম না। আর যে জায়গায় আমি চাকরিটা পাইছি ওই জায়গায় 12,000 টাকা বেতন। তো আমি চাকরিটা সারা যাইব না। আমি যদি জীবনে আমার একটা টার্গেট আছে, ওরা আমি যে মিথ্যা কথাগুলো বলছি, ওরা আমি বলছি যে আমার বাড়িতে 3 সিট বিল্ডিং আছে। তখন আমি কি করছি, আমার ওই জায়গায় কিন্তু যে চাকরি করতাম, শুধু দোকানে না, আমার বসের বাসায় নিয়ে বাসনও ধোয়াইতো, পরে ফলরও মশাইতো, মানে আবার প্লেটও মানে সব কিছু করাইতো বাসার ভিতরে নিয়ে। এতটা কষ্ট করছি আমি, একটা না 10 দিন। পরে ওর সাথে আমার এরকম মিথ্যা কথা বলার পর যখন কিনা আমার ইমহ্যাক করার পর সব কিছু পাইছে, পরে ওরা বোঝানো হয়েছে যে আমার ফ্রেন্ড স্বাভাবিক থাকতে পারে, আচ্ছা ঠিক আছে আনতে হয়েছে। কিছুদিন পর ওর আবার বাড়িতে বিয়ের কথা বলতেছে। এর ভিতরে আমার ফোন দিয়ে বললো যে জুয়েল, আমি তো বাড়িতে তো বিয়ের কথা তো আমি তো তোমার বলছি যে আমি তো আমার রিলেশনের কথা বলতে পারতাম না, কিন্তু আমি কিন্তু বলে ফেলছি আমার বাড়িতে, আমার আব্বাম্মু সব রাজি, তোমার কথা, তোমার একটা পিক দাও। তখন আমি তো মানে পুরো খেয়ে গেছি যে আমার তো বাড়িতে তো তেমন কিছুই নাই, আমার এই ঘর দেখলে তো হয়তো মানে অসম্ভব। পরে আমার কি করলো, আমার পিক চাইছে, ভালো একটা পিক দিতাম। পরে পিক দিয়েছে, ওর বাপের দেখেছে, ওর বাপে দেখে রাজি হয়েছে। পরে একটা আঙ্কেল ছিল, মানে ওর আঙ্কেল আবার বুঝাইছে, ওর সাথে অনেক ফ্রি। পরে কি হইলো, ওইখান থেকে আমি তো মানে খেয়ে গেছি। পরে আমার বলতেছে আমার বাপের রাজি হয়েছে, আমার আঙ্কেলে যাইতেছে তোমার বাড়িঘর দেখতে। তখন আমি তো মানে আমার নিজের ভিতরে কেমন জানি লাগতেছে, আমি তো আজ পর্যন্ত ওর সাথে এরকম কিছু মানে সত্যি কথা বলি না। আমার বাড়িতে যে অবস্থা যদি দেখে ওর ফ্যামিলি, তাহলে তো ওরে অনেক খারাপ ভাববো যে কি এরকম একটা ছেলের সাথে তুই রিলেশন করছো। ওর ফ্যামিলির কাছে বলছে যে আমার 3 সিট বিল্ডিং আছে, আমার বাপের 30-40 হাজার টাকা মাইনে বেতন। পরে আমি ওর কাছে আমি বললাম যে শোনো, আমি তোমার 2-3 মিনিট পরে ফোন দিতেছি। কে? আমি 2-3 মিনিট পরে ফোন দিতেছি, আমি একটু ভাবতে হইব। কি ভাববা? আমি একটু বাড়ি থেকে আসতেছি। ওর দৌড়ে বাড়িতে গেছি, বাড়িতে যাইয়া সৈকত নিয়ে আমার বাড়িতে গেছি। আমি সৈকত দেখ, তুই তো জানোস আমার এই অবস্থা, এখন আমি কীভাবে কী করতাম। পরে কয় তুই সত্যি কথাটা বলিস না। আমি বলতেছে সত্যি কথাটা বলিস না, তোর গার্লফ্রেন্ড আমার অনেক কিছু জিজ্ঞেসে, আমি কিন্তু তুই ওর যেমনি করছিস আমি কিন্তু তেমনি বলছি, কিন্তু আমি ওর কাছে ছোট হয়ে যাবো, আমি কিন্তু আমার কিছু করার নেই কে। পরে আমার কী কইলো, আমার কয় ওর আঙ্কেলের সাথে আমি কথা বলতাম। পরে আমার গার্লফ্রেন্ড আমার ফোন দিয়েছে। পরে কয় কী হলো, তুমি 2-3 মিনিট সময় চাইলা। আমি কই দেখো, আমি ওই সময় ওরা আমি সত্যি কথা বলছি। আমি কই আমার এরকম একটা ঘর, 2 ঘর, আমি অনেক গরিব, কিন্তু শুধু আমি এতটুকু সত্যি কথা বলছি। কিন্তু আমার লেখাপড়া নিয়ে, আমার ফ্যামিলির নিয়ে আমি আর কিছু আর বলি না। ক্লাস 8 পর্যন্ত পড়ছেন, এটা বলেন না? এগুলো কিছু বলি না কাউরে। আর আগে কি হয়েছে না হয়েছে কতগুলো মেয়ের সাথে বা নার্সিনের সাথে আমার গার্লফ্রেন্ড ছিল নাকি, এগুলো কিছু বলি না। আমি দেখো আমার এই ঘর, তুমি এই ঘর আসবা। পরে আমার বলতেছে তোমার ঘরে একটা ছবি তুলে দাও। পরে পানি সহ নিচে যে মানে আমার ঘরের নিচে যে পানি আর যেরকম একটা বাড়ি, আমি পুরোটাই ছবি তুলে ওরা পাঠাইছি।
ও আমার বলতেছে যে ঠিক আছে তুমি যাই মিথ্যা কথা বলছো আমি সব মাইনা নিছি, আমি আমার ফ্যামিলির যেমন পারি আমি ম্যানেজ করবো। পরে আঙ্কেলে কয় যে ওর আঙ্কেলের সাথে কথা বলতে, ওর আঙ্কেলে আসবো দেখবো। পরে ওর আঙ্কেলের সাথে কথা বললাম, আমাকে আঙ্কেল আমি তো বাড়িতে তো বলতে পারতেছি না, কয় যেমনি পারো তুমি তোমার বাড়িতে বোঝাও, আনালে ওর অন্য জায়গায় বিয়ে হয়ে যাবো। আমি তো ওর জন্য অনেক পাগল, ওই আমার জন্য অনেক পাগল। পরে কী করলাম, আমি আমার বাড়িতে বললাম, আমার মায়ের দিয়ে আমার বাপের কাছে বললাম। আমার বাপ তো অনেক রাগি যে এখনই কি এর বিয়ে করামো। পরে অনেক চিল্লি আমার মার লগে ঝগড়া। পরে আমি 3 দিন করে ভাত খাই নাই। এর ভিতরে ওই আমার খালি প্যারা দিতেছে ওর বিয়ে হয়ে যাবো বিয়ে হয়ে যাবো। পরে আমি কী করলাম, আমি আমার খালার কাছে জানাইলাম। পরে আমার আব্বা কী করলো, মেঘে মানে বৃষ্টি, তখন বৃষ্টিতে ভিজাইয়া পরে আমার খালাকে বাড়িতে আমার নিয়ে গেছে। আমার খালার সামনে সবার সামনে আমার জিজ্ঞেস করছে কী করবো, যদি বাপমার কথা মানে বাপমা চাই তাইলে আমি বাপমার কথা শুনতাম, ওরে ভুলে যেতাম। পরে আমি আবার কী করলাম যে ইমুতে ঢুকিয়া আমি সবগুলো কথা রেকর্ডিং করছি। আমার বাপমা যে আমার খালায়েরা যত ওরে নিয়ে যত কথা বলছে রাজি না, আমি সব কথা রেকর্ডিং করছি। কারণ আমার মুখের কথা বিশ্বাস করবো না, যে আমি যে এতটুকু চেষ্টা করতেছি ওই বিশ্বাস করবে না। ওই ভাববো যে আমি অন্য 5টা ফটকা ছেলেগের মতো আমি ওর লগে ওরে নিয়ে খেলা করছি। ওরে যখন আমি কথাগুলো রেকর্ডিং করে পাঠাইছি, আমার খালারা বলতেছে ওই এলাকার মানুষ খারাপ, এটা হেরা, ওই এলাকার মাইয়ারা ভালো হয় না, তো অনেক কথা বলছে। তো ওর মাইন্ডে বাজে গেছে কা। হওয়ার পরে এমনি গেলো। যাওয়ার পর আমার বাপ মা একদমই রাজি না, ওরে আমার বিয়ে করাইবো না। পরে আমার বাপে বলতেছে, আমার খালায় ওরা ফোন দিয়ে বলতেছে যে তুমি 5 বছর ওয়েট করতে পারবা। তখন কিন্তু ওর কিন্তু 18 বছর। ওই কি বললো যে আমার 20 বছর, আমি আর 5 বছর ওয়েট করলে আমার 25 বছর হয়ে যায়, এতদিন আমার বাপ মা করে বসে রাখবো না, যদি কাবিন করে রাখেন বাংটি করে রাখেন তো একটা কথা চলে। তখন আমার বাপের শূন্য কয় যে 20 বছরের মাইয়া আর আমার পোলার হয়েছে 19 বছর, 20 বছর, তো এরকম আমার পোলারতে বড়, আমি এরকম মাইয়া বিয়ে করাবো না। তো আমার বাপ মার আমি বুঝাতে পারতেছি না এদিক দিয়ে, আর ওরা বুঝাতে পারতেছি না ওই দিক দিয়ে, যে আমার বাপ মা এই কারণে এরকম। আর পরে কী এলো, আমার বাপে আবার আমার ফুফুগো বাড়িতে গেছে, মানে আমার দাদাগো বাড়িতে। এর পর্যন্ত মানে এর ভিতরে কিন্তু জানতে পারে না যে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি। পরে কী এলো, আমার দাদাগো বাড়িতে গেছে আমার আব্বা। পরে আমার আব্বা আমার ছোটো ফুফু আমার ছোটো ফুফু আবার এই দিক দিয়ে আমার অনেক হেল্প করছে। আমার ছোটো ফুফু থেকে নাম্বার নিয়ে জোর কইরা নাম্বার নিয়ে পরে আমার গার্লফ্রেন্ডে ফোন দিছে। আমার মেজো ফুফু ফোন দিয়ে বলতেছে আমার গার্লফ্রেন্ডে বলতেছে যে তুমি যে ওর সাথে ওর যে বিয়ে করবা, আমাকে ব্যাপারে কিছু জানো? ওরা কয় হ্যাঁ জানি, আপনারা মানে ওর দোতলা একটা ঘর, গরিব, জানি। ওরা শুধু এতটুক না, তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতেছো আর ও ক্লাস 8 পর্যন্ত পড়ছে, তাইলে তুমি ফাইনালি পেরেক, তাইলে তুমি এত কিছু জানার পর তুমি কেমনে তুমি এরকম ধরনের একটা মেয়ে হইয়া, এরকম ঘরের একটা মেয়ে হইয়া, তুমি দেখতে শুনতো, মানে আমি আমার পিক দেখাইছি, তুমি দেখতে শুনতো সব দিক দিয়া তুমি আসছো, তাইলে তুমি আমার 22 তারিখ বিয়ে করে কি তুমি কি পরে কি সুখী মনে করবা? পরে কি আমার 22 তারিখ তুমি মাইনে নিবা? আর পরে কি তুমি কি এরকম খোটা দিবা না বা এরকম কিছু? মানে ও ক্লাস 8 পর্যন্ত পড়ছে, মানে হয়তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে, কয় না ওই ক্লাস 8 পর্যন্ত পড়ছে, আমার থেকে কি বেশি জানো তুমি? পরে আমার গার্লফ্রেন্ড করছে কি, ফোনটা রাইখা নাসরিনরে ফোন দিছে। নাসরিনরে তখন কিন্তু নাসরিনের আবার মানে এই নাসরিনে দিয়েই যখন ওই যে মাঝখান দিয়ে ব্রেকআপ হয়েছে ওর লগে আমার, এই নাসরিনের সাথে কথা বলো না, যে মেয়ে কোনো বয়ফ্রেন্ড ছিল না, মেয়ে ফ্রেন্ড ছিল না। তখন নাসরিনের ওই দিন নাসরিনের মা মারা গেছে, ওর মা টিউমার ক্যান্সারে ওই সময় মারা গেছে। যেদিন ওর মা মারা গেছে ওই দিনই ওই কিন্তু অনেক অনেক কান্নাকাটি করতেছে। ওর আমি ফোন দিয়া আমার গার্লফ্রেন্ডের জন্য এই নাসরিনরে আমি আবার ফোন দিয়েছি যে নাসরিন আপনি যেমনি পান একটু দিনারে বোঝান। কিন্তু তখন কিন্তু আমি শুনি নাই যে ওর মা মারা গেছে। ওই দিনে ওর মা সকালে মারা গেছে, আমি বিকালে ফোন দিচ্ছি, আমি কি নাসরিন আমার এমন হয়ে গেছে দিনের সাথে। এখন তো দিনা তো বলতেছে আমি নাকি আপনার সাথে রিলেশন করছি, আপনি একটু ওর একটু বুঝাই বলেন যে আপনার সাথে আমার শুধু ফ্রেন্ডই, আগে যে গার্লফ্রেন্ড ছিল এটা কিন্তু ওরা কিন্তু বললেন না, এই কথাটা আপনি একটু লুকায় রাখেন, তাইলে আমার রিলেশনটা হইব। আমি এরকমভাবে কান্নাকাটি করে বলতেছি, ওরা নাসরিনে বলতেছে দেখেন আমার জায়গায় আপনার যদি অন্য কোনো মেয়ে হইতো আপনার জোতাটা বাইরে তো, একমাত্র আজকে আমি দেখা আজকে আমার মা মারা গেছে, পরে তো আমি শুনে তো মানে একদমই পরে ওর মা মারা গেছে। এরকম সময় নার্সিনে আমার গার্লফ্রেন্ডে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে যে আপু জুয়েল ভাইয়া তো আমার সাথে শুধু ফ্রেন্ড ছিল,
আমি আবার যেমনি নার্সিংটা শিখাই দিয়েছি 19 একসাথে। যে জুয়েলের সাথে কিন্তু আমার ফ্রেন্ড ছিল, আর কিছু না। আপনি কিন্তু আর সন্দেহ করেন না, ওই কিন্তু আপনার অনেক ভালোবাসা, অনেক কান্নাকাটি করতেছে আপনার সাথে, আপনি ওর সাথে কথা কন। কয় শুধু আপনার কারণে, মানে নার্সিংটা বলতেছে যে শুধু তোমার কারণে আমি ওর সাথে আবার কথা বলবো, কারণ আমার কাছে অনেক কিছু লুকাইছে। পরে গেল, পরে ওই সময়টা যখন কিনা মানে আমার গার্লফ্রেন্ড শুনছে যে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি, তখন কিন্তু এই কথাটা মাথায় আসছে কি ওর মা মারা গেছে, তখন ওই আমার কাছে এরকম একটা কথা লুকাইছে। ওরা নাকি 19 একসাথে পড়ছে, জুয়েল তো ক্লাস 8 পর্যন্ত পড়ছে। এই নার্সিংটা ফোন দিচ্ছে, নার্সিংটা ফোন দিয়ে বলতেছে যে নার্সিন তুমি কিন্তু ধরা খাইয়া গেছো। পরে নার্সিনে কয় কি আপু আপনি কি বলেন বুঝলাম না। কয় তুমি তোমার মা মারা গেছে, ওই দিনও তুমি একটা মিথ্যা কথা বলছো, তুমি এখন ধরা খাই গেছো। আমি সব কথা সত্যি কথা শুনতে পারছি, ওর একটা বাড়ি মারছে, ওরা বলতেছে আমি সব কথা মানে সত্যিটা শুনতে পারছি, এখন তুমি সত্যি কথা কও। জুয়েলের সাথে তোমার কি সম্পর্ক, কেমনে পরিচয় হয়েছে? ওরা কয় আপু যাই হয়েছে, আমি ওই দিন আমার মা মারা গেছে, আমি ওই দিন শুধু জুয়েল আপনার অনেক ভালোবাসে, জুয়েল ভালো একটা মানুষ, আমি ওর কথাতে ওর কান্নাতে ওর আপনাকে ভালোবাসা টিকানোর জন্য আমি মিথ্যা কথাটা বলছি। আর আমি যতগুলো মিথ্যা কথা বলে গেছি ভাই, আমি শুধু আমার ভালোবাসা টিকানোর জন্য, আমি ওরা পাওয়ার জন্য আমি সবগুলো মিথ্যা কথা বলে গেছি, কিন্তু আসলে আমি অনেকটা ভালোবাসি ওরে। তারপরে কি হলো শেষ পর্যন্ত? পরে যখন নাসরিনকে জিজ্ঞেস করলো, নাসরিন সত্যি কথা বলে দিয়েছে। নাসরিনের মরামার মানে কসম দিয়া আমার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করছে, তখন নাসরিন সত্যিটা বলে ফেলছে। পরে এর ভিতরে নাসরিন আমার ফোন দিয়া আমার পায় নাইকা, কারণ আমার জিজ্ঞেস করতো কী হয়েছে। পরে আমি বলছি নার্সিন বলে দিয়েছে যে ওর সাথে আমার আগে রিলেশন ছিল, ওর আমি কষ্ট দিছি, পরে আমরা ফ্রেন্ড হিসেবে কথা কই। যখন এই কথাটা আমার গার্লফ্রেন্ড শুনতে পারছে যে আগে আমার সাথে ওর সাথে রিলেশন ছিল আর আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি, দুইটা কথা শুনতে পারছে, তখন আমার গার্লফ্রেন্ড ফোন দিছে। ফোন দিয়া আমার সাথে সুন্দর করে মানে এরকমভাবে কথা বলতেছে যে জুয়েল তুমি আল্লাহ এখন তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি ক্লাস কোন পর্যন্ত পড়ছো। তখন আমি মিথ্যা কথা বলতেছি, আমি বুঝতে পারতেছি না যে আমার ফুফুর কাছ থেকে শুনে ফেলছে সব কথা। পরে আমি বলতেছি যে আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি, তোমার জন্য আমি লেখাপড়া ছেড়ে দিয়ে কাজ করছি। ওরা আর কত ভালো সাজবা, আল্লাহ সত্যি করে রাখো, তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? পরে আমি বললাম যে ক্লাস 8 পর্যন্ত। ওয়ে আমার বলতেছে ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছো না? আমার এর ভিতরে আমার মেট্রিক পাসের সার্টিফিকেট চাইছে, আমি বলছি যে আমার কাছে নাই, বর্তমানে নাই। পরে কয় তুমি 8 পর্যন্ত পড়ছো, আমি সব কিছু শুনতে পারছি। তখন আমি সত্যি কথা বলে দিচ্ছি যে হ্যাঁ আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি। পরে কয় নার্সিনের সাথে তোমার 19 বেস্ট মানে ফ্রেন্ড ছিল, 19 একসাথে পড়ছো, তো এটা তো সম্ভব না, তুমি তো 8 পর্যন্ত পড়ছো, তাহলে ওর সাথে তোমার কি? আমি কিন্তু নার্সিনের থেকে সব শুনছি। তখন আমি বলে দিচ্ছি হ্যাঁ আমার রিলেশন ছিল। তখন আমি অনেক কান্নাকাটি করে ওরা বলছি, ওরা অনেক কান্নাকাটি করতেছিল, ওরা অনেক কান্নাকাটি করে বলছে যে আমি তোর সাথে আমার ফ্রেন্ড ছিল, এখন ফ্রেন্ড, তোমার সাথে রিলেশন করার পর আমি ফ্রেন্ড হিসেবে কথা কইছি। কিন্তু বাস্তব ওর সাথে আমি রিলেশন করার পর আমি এর আগে যত খারাপ কিছু করছি আমি কিচ্ছু না, আমি শুধু ওর প্রতি আমার একটা ছিল। যাই হোক, এর কিছুদিন আগে এরপরে কি দাঁড়ালো? আপনার গার্লফ্রেন্ড কি বললো আপনাকে? আমার গার্লফ্রেন্ড এর পরে বললো যে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তুমি অনেক মিথ্যা কথা বলছো, আমি তোমার বাড়িঘর সব মাইনা নিছি, তোমার টাকা পয়সা নাই আমি তাও মাইনা নিছি, তুমি এরকম কথা লুকাই গেছো, তুমি আমার বিয়ের পর যে তুমি যে আরো কত কিছু লুকাইবা বা বাইরে একটা কিছু করে এলে আমার যে বলবা না, এটা আমি জানি। তুমি তোমার ক্যারেক্টার লুজ, তুমি মানে খারাপ ভাষায় আমার অনেক কথা বলছে। পরে আমি ওরা বোঝাতে পারি নাই। এরপরে কিছুদিন পর আমার অপারেশন হইলো, মানে ওই জায়গায় শেষ। কিছুদিন পর অপারেশন হইলো, অপারেশনের দিন আমি আবার বলতেছি, এর ভিতরে আমার ফোন দিতে না করছে, আমার নামে ব্লাড টেস্ট চালাই দিতেছে। পরে আমার কানের অপারেশন হইলো কিছুদিন আগে। পরে আমি আমার অপারেশনের দিনই, অপারেশনের 1 ঘন্টা আগে আমি আব্বার কাছে কান্না করে বলতেছি যে আব্বা আমি বিয়ে করবো, আপনি আমার ওর বয়স জামলাতে আমি ওর বিয়ে করবো, নাহলে আমি অপারেশন থিয়েটারে যাই আর কোনোদিন আমি মানে এরকম সুস্থ ফিরে আইতাম না। পরে আমার আব্বা কী করলো, যে আচ্ছা ঠিক আছে আমি তোর মানে আমার একটু সান্ত্বনা দিল। পরে ওই জায়গা থেকে আমার ছোটো ফুফুরে ফোন দিচ্ছি যে ফুফু ওর লগে আমি যাতে মানে ওর একটু বুঝাই বলেন, ও যাতে আমার সাথে রিলেশন করে। পরে কানের অপারেশন হইলো, 3 দিন পর আমি একটু সুস্থ হয়েছি। এর ভিতরে আমার গার্লফ্রেন্ড আবার আমার ফোন দিছে। তো এর ভিতরে আমি ঠিকমতো ওষুধ পানি খাইতাম না। আমার ফুফু আবার আমার থেকে খোঁজ নিত, আমার আব্বাও দেখতো যে আমি ঠিকমতো ভাত পানি খাইতাম না ওর জন্য। পরে ওরা আমার ছোটো ফুফু ফোন দেওয়ার পর বললো যে জুয়েল তো তোমার লাগে ঠিকমতো ওষুধ খাইতেছে না, ওর তো অপারেশন হয়েছে, এখন তুমি ওর সাথে কথা কও। যেভাবে ওরা বুঝাইছে, পরে ওই কী করলো আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে কয় আমি কি তোমার জীবন থেকে একেবারে গেছি গা, তুমি এমন কথা শিখলে, তুমি ঠিকমতো ওষুধ পানি খাও। পরে কি হলো, আবার কথা হইতেছে ওর সাথে আবার আমার। পরে আমার কানের অপারেশন শেষ হওয়ার পর 4-5 দিন পর আবার আমার হসপিটাল লয়ে আসলো। আমি একটা প্রশ্ন করি আপনাকে, সেটা দিয়ে উত্তর দিলেই হবে। আপনাদের সম্পর্কটা এখন আছে না নাই?
না এখন নাই। কতদিন যাবত হয়েছে ব্রেকআপ? ব্রেকআপ কাল পর্যন্ত কথা হয়েছে ওর সাথে আমার। কালকা সে তো আপনার সঙ্গে আর সংসার করবে, মানে বিয়ে শাদী করবে না আপনাকে, বা আপনার সঙ্গে কন্টিনিউ করবে না, এটাই সে জানিয়ে দিয়েছে। জি। আচ্ছা, তো আপনি গল্পটা কেন আজকে সিক্রেটসে বলতে আসলেন? আমি গল্পটা এই কারণে বলতে আসছি, দুইটা কারণে। একটা হচ্ছে আমার মতো এরকম মিথ্যা কথা বললা আমি তো একটা ছেলে, আমি কান্না করতে পারতেছি না। হ্যাঁ, অনেকেই কান্না করে, আমি কান্না করতে পারতেছি না। আমার বুকটা এতটাই শক্ত হয়েছে। আমি সবারই এতটুকুই বলতে চাই, আমার মতো যাতে কেউ মিথ্যা কথা, এরকম মিথ্যা দিয়া কোনো রিলেশন যারা চায় যে রিয়েলি লাভ, আর আমি চাই না যে কেউ এরকম ফলস লাভ করুক। রিয়েলি লাভ যারা করবো, ফ্যামিলিতে যত যাই হয়েছে, নিজে যাই সব কিছু সত্যিটা বললে রিলেশন করুক।